প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের ক্লাস হচ্ছে টপিক 7। খুবই গুরুত্বপূর্ণ টপিক, সবাই মনোযোগ দিবেন। থেফট, এক্সটর্শন, রবারি অ্যান্ড ড্যাকোইটি। বাস্তবে খুব হয়। চুরি, বলপূর্বক আদায়, দস্যুতা ও ডাকাতি। চারটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক টপিক সেভেনের মধ্যে নিয়ে এসেছি আমি, এবং একই ধরনের অপরাধ, তাই এই চারটা টপিক একসাথে না পড়লেই নয়। আরও একটি বিষয়, আপনার এখান থেকে এবার আপনাদের জন্য মানে প্রশ্ন আসার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে। তার মানে আমার কাছে এই টপিকটাই সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আপনাদের জন্য নেক্সট পরীক্ষায় আসার মতন। মানে এটার মতো ইম্পর্টেন্ট টপিক আর পেনাল কোডে নাই। তাহলে প্রতিফলিত ধারা আচ্ছা 378 চুরির সংজ্ঞা থেকে শুরু করে 402 ডাকাতির শাস্তি পর্যন্ত চলতে থাকবে। দ্য পেনাল কোড 8960 এর সংশ্লিষ্ট ধারা উল্লেখপূর্বক চুরি, বলপূর্বক আদায়, দস্যুতা ও ডাকাতি সংজ্ঞায়িত করুন। তার মানে প্রথমে সংজ্ঞা দিয়ে শুরু করলাম। তারপরে এখানে বলপূর্বক আদায়ের উপাদান আছে কি কি, কখন বলপূর্বক আদায় দস্যুতা হিসেবে গণ্য হয়, চুরি ও বলপূর্বক আদায়ের মধ্যে পার্থক্য, দস্যুতা ও ডাকাতির মধ্যে পার্থক্য। এই পাঁচটা থিওরিটিক্যাল কোশ্চেন আছে। এখানে পার্থক্য আরো বানিয়ে আসতে পারে। যেমন চুরি ও দস্যুতার মধ্যে পার্থক্য কি, চুরি ও ডাকাতির মধ্যে পার্থক্য কি, বলপূর্বক আদায় ও ডাকাতির মধ্যে পার্থক্য কি, এইভাবে আসতে পারে। এখানে চুরি ও দস্যুতার মধ্যে পার্থক্য কি, এটা আপনারা একটু নোট করে নিতে পারেন। আপনাদের বানিয়ে লিখতে হবে, আমি হয়তো ক্লাস টেস্টে। চুরিও। চুরি ও দস্যুতার মধ্যে পার্থক্য কি, এটা আচ্ছা আপনাদের একটু দেখতে হবে। এটা আসারও একটা ভালো পসিবিলিটি আছে, যদিও আমি উত্তর দিইনি, কিন্তু আপনারা পারবেন। সংজ্ঞা জানলে, এলিমেন্টগুলো জানলে এমনি আপনারা উত্তর করতে পারবেন আশা করি। এরপরে দেখেন অনেকগুলো প্রবলেমেটিক প্রশ্ন আছে এখানে। ইতিপূর্বে আমার আগের নোটে এত প্রবলেমেটিক প্রশ্ন ছিল না, এই টপিকে কিন্তু আমি অনেক প্রবলেমেটিক প্রশ্ন, মানে টোটাল দেখেন 14 পর্যন্ত গেছে প্রশ্ন নম্বর। তাহলে আমরা শুরু করি। সংজ্ঞাগুলো, চারটা অপরাধের সংজ্ঞা। তাহলে প্রথমে চুরি, ইংরেজিতে ব্র্যাকেটে থেফট দিয়ে দিলাম। তার মানে আমি শুরু করছি চুরির সংজ্ঞা। এবার চুরির সংজ্ঞা দেওয়ার আগে, চুরির সংজ্ঞা কিন্তু আমি মাঝখান থেকে শুরু করেছি, প্রথমে একটু সূচনামূলক ধারা দিয়েছি। আচ্ছা, এই যে 1 নম্বর প্রশ্ন 7.1, এই যে প্রশ্ন, এই প্রশ্ন যদি 10 নম্বরের জন্য আসে বা 8 নম্বরের জন্য আসে, তাহলে 8 নম্বরের জন্য বা 10 নম্বরের জন্য যদি এইভাবে প্রশ্নটা চলে আসে, তাহলে কিন্তু আপনাকে জাস্ট এই যে 378 ধারায় কি আছে এতটুকু লিখলে হবে না। তার সাথে একটু সূচনা যদি আপনি দেন, মানে চুরি সম্পর্কে আইনের বাইরে আপনি সাধারণ মানুষ হিসাবে কি ধারণা পোষণ করেন সে সংক্রান্ত কিছু মানে একটু ভূমিকা ভূমিকামূলক জি। বক্তব্য দিব, যেটা আইনের বাইরের কথা, আপনার বানানো কথা, যেটা আমি দিয়েছি। চুরি শুধুমাত্র অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে হতে পারে। তাহলে চুরি শুধুমাত্র অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে হতে পারে, স্থাবর সম্পত্তি চুরির আওতায় পড়ে না। তবে কিছু কিছু স্থাবর সম্পত্তি চুরি করার জন্য তা প্রথমে অস্থাবর সম্পত্তিতে পরিণত করা হয়। কেননা চুরি করার জন্য সম্পত্তি স্থানান্তর জরুরি, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে। আর মাটির সাথে লেগে থাকলে জি ভূমি সহ তো আর নিয়ে যাওয়া যায় না, তাই না? জি। এখন বলতে পারেন স্যার, একটা গাছ, ছোট গাছ আমি মাটি সহ তুলে নিয়ে চলে যাচ্ছি, তো এটাও কিছুটা মাটিও হয়তো বা শেকড়ের সাথে লেগে আছে, কিন্তু সেটাও আমরা বলতে পারবো না যে মাটির সাথে লেগে আছে, সেটা স্থাবর অবস্থায় আছে। মানে মাটি থেকে, মানে ভূমি থেকে বিচ্ছিন্ন করা, মানে ভূপৃষ্ঠ বা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করা। হাওয়াই, মানে ভূপৃষ্ঠ থেকে হাওয়ায় তুলে নেওয়া। কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে হলে তাকে মাটির সাথে বিচ্ছিন্ন করতে হবে, তাই না? করে একটু হলেও তাকে হাওয়ায় তুলতে হবে, তাহলেই সেটাকে স্থানান্তর করা যাবে। আমার পয়েন্ট বুঝতে পেরেছেন? জি আর শুধুমাত্র অস্থাবর সম্পত্তি স্থানান্তর করা সম্ভব, কারণ স্থাবর সম্পত্তি স্থানান্তর করা সম্ভব না। স্থানান্তর মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করানো, তাই বলা হচ্ছে মুভেবল প্রপার্টি। কোনো স্থাবর সম্পত্তিকে চুরির উদ্দেশ্যে অস্থাবর সম্পত্তিতে পরিণত করার সাথে সাথে চুরি সংগঠিত হয়েছে মর্মে পরিগণিত হবে। তো এইটা আসলে 378 ধারার যে জিস্ট, সেটাকে বিশ্লেষণ করে
সেখানে অনেকগুলো ব্যাখ্যা আছে, অনেকগুলো উদাহরণ আছে, সেখান থেকেই কিন্তু এই পয়েন্টগুলো নিয়ে আসা হয়েছে। এই হয়ে গেল ভূমিকামূলক কথাবার্তা। এবার আমরা আইনে যাব। যেহেতু আপনি আইন নিয়ে লিখবেন, অতএব আইনের নাম এবং ধারা এবং ওই ধারার বিধান যদি না লেখেন তাহলে এই এতটুকু লিখে কিন্তু নম্বর নাও পেতে পারেন। আপনাকে দ্য পেনাল কোড 1860 এর 378 ধারায় চুরির সংজ্ঞা দেওয়া হয়েছে। মানে 378 ধারায় কি আছে, এই ধারা এবং আইন উল্লেখ করে আপনাকে 2 কলম লিখতেই হবে, না হলে কিন্তু নম্বর ভালো পাওয়া যাবে না। এটাই তো আসল জায়গা আইনের পরীক্ষার জি, ক্ষেত্রে। অত্র ধারা মতে চুরির উপাদানগুলো হলো, তাহলে চুরির উপাদান আমরা এক লাইনে একটা সেন্টেন্স আকারেও লিখে দিতে পারি, অ্যাজ ইট ইজ উপরে যেভাবে আছে। কিন্তু যদি এভাবে 5টা পয়েন্ট আকারে দিই তাহলে মনে থাকবে, তারপরে এটা দেখতেও ভালো লাগবে। 1 নম্বর হচ্ছে কারো দখল হতে কোনো অস্থাবর সম্পত্তি তার বিনা সম্মতিতে, তার বিনা সম্মতিতে বলতে যার দখলে আছে তার বিনা সম্মতিতে অসাধুভাবে গ্রহণ করার অভিপ্রায়ে, তার মানে ডিসঅনেস্টলি, হ্যাঁ, ডিসঅনেস্টলি নিয়ে জি, যেতে হবে। যে সৎ ব্যক্তি সে তো নিয়ে গেল, সেটা ভুল করে নিয়ে যাবে, বুঝতে পারলে পরে ফেরত দিয়ে দিবে, তাই না? জি, এবং সর্বশেষ স্থানান্তর করা। এগুলো হচ্ছে উপাদান। তাহলে এটা হচ্ছে চুরির সংজ্ঞায় চলে গেল। উপাদান বর্ণনা করলে চুরির সংজ্ঞা হয়ে গেল। এবার আমরা 379 ধারায় চুরির শাস্তির বিধান আছে। অত্র ধারা মতে চুরির শাস্তি অনূর্ধ্ব 3 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। এখানে 380, 381 এবং 82 আরো সেকশন 3টা আছে। সেখানে যদি চুরির সাজাগুলো আপনি উল্লেখ করে দেন তাহলে লেখাটা আরেকটু বড় হয়ে গেল। তো নম্বর যদি বেশি দেয় আপনি সেই বাকি 3টা সেকশনও দিতে পারেন। যদি নম্বর অল্প থাকে, 8 নম্বর থাকে, তাহলে 2 নম্বরের জন্য যথেষ্ট লেখা হয়েছে, কারণ 4টা আমাকে সংজ্ঞা দিতে হবে। বলপূর্বক আদায় বা এক্সটর্শন, যেটা আমরা একেবারে বাংলাদেশের প্রেক্ষাপটে, বর্তমান প্রেক্ষাপটে যেটাকে চাঁদাবাজি বলা হয়, বা আর একটা আঞ্চলিক কথা আছে কি চান্দা তোলা, তাই না? এই জি, চাঁদাবাজি বা চান্দা তোলাই হচ্ছে এক্সটর্শন। দাদাগিরি করে মানুষের মধ্যে ভয় সৃষ্টি করে টাকা নেওয়া। তো আমাদের বাংলাদেশের অনেক রাজনীতিবিদ যাদের বৈধ ইনকামের পথ নাই, তাদের একটা অন্যতম পথ নিজের ইনকামের, এই হচ্ছে চাঁদাবাজি। বলপূর্বক গ্রহণের অপরাধ ততক্ষণ পর্যন্ত সংগঠিত হয় না যতক্ষণ পর্যন্ত ভয়ে সম- সম্পত্তি হস্তান্তরের ইচ্ছার মনের মধ্যে জাগ্রত না হয়। দেখেন পয়েন্ট, সেন্টেন্সটা বোঝেন। বলপূর্বক গ্রহণের অপরাধ ততক্ষণ পর্যন্ত সংগঠিত হয় না যতক্ষণ পর্যন্ত ভয়ে সম্পত্তি হস্তান্তরের ইচ্ছা মনের মধ্যে জাগ্রত হয়। মানে মনে করেন যে আমাকে কেউ ভয় দেখাচ্ছে, আমার কাছ থেকে কোনো কিছু চাচ্ছে, টাকা চাচ্ছে, মোবাইল ফোন চাচ্ছে, সম্পত্তি চাচ্ছে। তো আমি যতক্ষণ না ভয়ে আমি নিজে থেকে দিয়ে দিব, ততক্ষণ এইটা বলপূর্বক আদায় হবে না। কারণ বলপূর্বক আদায় মানে যে আদায় করে সে কিন্তু ছিনিয়ে আমার কাছ থেকে নিবে না, আমার পকেটে সে হাত দিবে না, বরং আমি নিজে থেকেই ভয়ে আমার জিনিসটা তার হাতে তুলে দেব। বুঝতে পেরেছেন? জি, জি, ভয় দেখিয়ে না নিলে সে সম্পত্তি গ্রহণ বলপূর্বক বলা যায় না। বলপূর্বক শব্দের মধ্যেই তো লুকিয়ে আছে, তার মানে বা জোরপূর্বক, অন্য বাংলা যদি করে জি, জোরপূর্বক আদায় বা জোরপূর্বক গ্রহণও বলা হয়। তবে সরলভাবে কোনো সম্পত্তি গ্রহণ করে পরবর্তীতে ভয় দেখিয়ে তার ক্রয় রসিদ নিলে বলপূর্বক আদায়ের অপরাধ হবে। মনে করেন আমি একটা দোকানে গিয়ে বললাম, আমি একজন বড় নেতা, যে একটা এসি দিয়ে দেন, শীত তো চলেই গেল, একটা এসি দিয়ে দেন, আমি বাসায় গিয়ে হুম, লাগিয়ে ফেলি। তে সে বলবে যে টাকা, টাকা দিব, সমস্যা নাই, বাকিতে দেন, আমাকে চেনেন না, আমি তো এই এলাকার বড় নেতা। তো এসি দিয়ে দিল, জি, বাসায় লাগিয়ে ফেললাম। এখন আমাকে ফোন নাম্বার আছে, বা আমাকে আমার অফিসে বা আমার বাসায় লোক পাঠাবে, তার ডিলারের কাছ থেকে নিয়েছি। তো ডিলার বারবার পাঠায়, বারবার পাঠানোর পর
আমি আমার নিজে যাব না, আবার এইসব কাজে কিন্তু নিজেরা যায় না নেতারা, নেতাদের তোলার জন্য লোক থাকে আর নিয়োগ করার লোক থাকে, সাঙ্গ পাঙ্গ সাঙ্গ পাঙ্গ এটা। থাকে, তো সাঙ্গ পাঙ্গ পাঠাই দিলাম। এই যে যাই, রসিদ লিখো, রসিদে পেড লিখে নিয়ে আসো টাকা না দিয়ে। এখন সাঙ্গ পাঙ্গ যায় বলছে, তা হয়তো বা তার কথা শুনছে না, তখন আমাকে ফোন দিয়ে ধরাই দিলাম, বললাম যে ব্যবসা ঠিকভাবে করবেন, যদি করতে চান ওই যে হুম। এসি নিয়েছি সেটার একটা ক্রয় রসিদ দেন আর সেখানে পেড লিখে দেন, মানে টাকা দিব না কিন্তু পেড লিখে দেন। তাহলে ভয় তো পরে দেখালাম, প্রথমে বাকিতে নিলাম কিন্তু পরে ভয় দেখে রসিদ নিলাম। তার প্রথমে সেটা ঠিক ছিল, এক্সটর্শন ছিল না, পরে যে ভয় দেখে রসিদ নিলাম, তার মানে সম্পত্তি আগেই আমার কাছে চলে এসেছে, কিন্তু পরে রসিদ নিয়েছি। তো এটা অনেকে প্রতারণা মনে করতে পারে, কিন্তু রসিদ তো ভয় করেই সে দিল, তাই না? ব্যবসা বন্ধ করে দিবে, জি ভাঙচুর জি। করতে পারে। তো এই যে ভয় করে দিল, ভয়টা মানে প্রথম দিকেও না থাকলে পরবর্তীতে যদি ভয়ের সৃষ্টি হয় এই মাধ্যমে, তাহলেও সেটা কি এক্সটর্শন। তার মানে এক্সটর্শন করার অনেক পদ্ধতি আছে। আমরা সিনেমা দেখলে এই ধরনের সিনেমা নাটকে এক্সটর্শনের ঘটনা অনেক দেখি। তার মানে যে খলনায়ক, সিনেমার যে খলনায়ক, জি বিশেষ করে আমাদের সময়কার খলনায়কের মধ্যে কে ছিল? ছিল হচ্ছে খলিল সাহেব ছিলেন, তাই না? খলিল, তারপরে জি। রাজীব, আহমেদ রাজীব, শরীফ। আহমেদ শরীফ, হ্যাঁ, আহমেদ শরীফের নামটা প্রথমে আসা উচিত ছিল। তারপরে জি আরেকটা জি। আছে নাসির উদ্দিন। তো ইনারা কিন্তু নাসিরউদ্দিন, জি। এই এই ধরনের চরিত্র অভিনয় করতেন। তো এই উদাহরণগুলো দিচ্ছি সমসাময়িক প্রেক্ষাপটে। ভোটের কিছু রাজনীতি চলছে, খবর দেখছি, মানে ফেসবুক খুললেই কিছু চলে আসছে, কিছু জায়গায় মন্তব্য করছি, দু একটা পোস্ট আমিও দিচ্ছি, চলে আসছে মাথার মধ্যে, অ্যাভয়েড করতে পারছে না। জি। 383 ধারায় বলপূর্বক আদায়ের সংজ্ঞা প্রদান করা হয়েছে, এবার আমরা আইনি বক্তব্যে যাচ্ছি। এর আগে কি ছিলাম, মানে ভূমিকা। আইনের, আইনের বললেও কিন্তু একটু উপস্থাপন অন্যভাবে করলাম, এবং এটা আপনার ব্যাখ্যা থেকে নেওয়া তথ্য এবং কিছু বাস্তবসম্মত তথ্য দিলাম। অত্র ধারা মতে বলপূর্বক আদায়ের উপাদানগুলো হলো, প্রশ্নে যদি সংজ্ঞা চাই তাও আপনি উপাদান লিখতে পারবেন, প্রশ্নে যদি উপাদান চাই তাহলে তো হুবহু মিলেই গেল প্রশ্নের সাথে উত্তর, তাই না? উপাদান আর সংজ্ঞা জি মানে ডিফার করে না, সংজ্ঞার মধ্যেই উপাদান লুকিয়ে থাকে। উপযুক্ত ব্যক্তি, অভিযুক্ত ব্যক্তি অবশ্যই অন্য কোনো ব্যক্তিকে ক্ষতির ভয় দেখাবে। অভিযুক্ত ব্যক্তি মানে কি? চাঁদাবাজ ব্যক্তি, তাই না? জি। উভয় উক্ত ভয় দেখানো অবশ্যই ইচ্ছাকৃত হতে হবে। এই যে আমি ভয় দেখিয়ে এসে নিলাম, এর আগে গল্প বললাম, নিজেকে অপরাধী তৈরি করলাম, অন্যের নাম নিয়ে অন্যকে ছোট করার দরকার নেই। তো এই যে ভয় দেখিয়ে এসি না হলো, আচ্ছা, তো এইটা কিন্তু অবশ্যই ইচ্ছাকৃতভাবে হতে হবে। এখন মানুষ সম্পত্তি নিচ্ছে, চাঁদাবাজি তো ইচ্ছাকৃতভাবেই করে, তাই না? হ্যাঁ, সে তো বটে। ইচ্ছাকৃতভাবে তো করে না, ইন্টেনশনালি করে। ইচ্ছাকৃতভাবে বলতে ইন্টেনশনালি করে। সরল বিশ্বাসে তার এই কাজ করে না কেউ, না না। তাদের মধ্যে জি জি। সরল বিশ্বাস তো নাই, তাদের মধ্যে ইন্টেনশনালি। সরল বিশ্বাসের দোকানদার দিতে পারে, সরল বিশ্বাসের দোকানদার দিতে পারে। সরল বিশ্বাসের দোকানদারও দিবে না, কারণ ভয়েই দিবে, না হলে তো এক্সটর্শন হবে না। না, ওই যে শুরুর দিকে স্যার, ওই যে শুরুর শুরুর দিকে দিকে দিলাম, যে। শুরুর দিকে দিল যে জি পরে জি টাকা পাবো। জি জি জি। এই উক্ত সরল বিশ্বাসে দিতে পারে, কিন্তু যে কার্যটি চাঁদাবাজ অবশ্যই, সে হ্যাঁ, তো ইন্টেনশনালি। হ্যাঁ, ইন্টেনশনালি চাঁদা নিতে হবে, এটাই ইচ্ছাকৃতভাবে বলা হচ্ছে। উক্ত কার্যটি অবশ্যই অসাধু উপায়ে করতে হবে। অসাধু উপায়ে মানে আমি জোর করে একটা জিনিস নিলাম এবং এটার পরিবর্তে আমি কি দিব না, টাকা দিব না, তাহলে আমি একটা জিনিস নিব আর টাকা দিব না, তাহলে এটাই তো অসৎ, ডিসঅনেস্টি, তাই না? জি ভয় দেখে উক্ত ব্যক্তিকে বাধ্য করবে, এই চারটা বেসিক পয়েন্ট, উপাদান। এবং 4 নম্বর পয়েন্টে বাধ্য করবে কি কি কাজে, এর মধ্যে আরো ফার্দার চারটা পয়েন্ট আছে। কি কি? এক, দান হিসেবে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি অর্পণে। তার মানে আমার একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানে তুমি দান করে দাও, ডোনেশন করে দাও, বুঝতে পারছেন? এটা জি জি। ডোনেশন হিসাবে দিতে হবে। আমি চাঁদা নিচ্ছি না, এটা এটা তোমাকে ভয় দিয়ে কিছু নিচ্ছে না, কিন্তু ডোনেশন দিতে হবে আমাদের প্রতিষ্ঠান, ভালোর জন্য, সামাজিক কাজ করি আমরা, হুম। বুঝতে পেরেছেন? তা ডোনেশন জোর করে, জনদরদি। আমি ডোনেশন, ডোনেশন মানে আমার কাছে যদি কেউ আসে ডোনেশনের জন্য, আমার সামর্থ্য অনুযায়ী আমি 10 টাকাও দিতে পারি, 10,000ও দিতে পারি, তাই না? জি
আবার 1 লক্ষ টাকাও দিতে পারি। এখন যদি আমাকে বলা হয় জোর করে যে তোমাকে 1 লক্ষ টাকাই দিতে হবে, তাহলে এটা তো আমার ডোনেশন, মানে কি আমার মন থেকে যেটা দান করবো, সেটা দান তো আর ভয় করে মানুষ করে না। দান করে কি মন থেকে একটা ভালো উদ্দেশ্যে। ডোনেশন মানে একটা মনের মধ্যে একটা ভালো ধর্মীয় ভাবে চিন্তা করা যায়, একটা সৎকার মতন, পরবর্তীতে পরকালে গিয়ে এটার ফল পাবো। নেক উদ্দেশ্যে যদি দেওয়া হয় সোহাব হবে, নেকি হবে, তাই না? জি। চাঁদা অর্পণে, এখানে চাঁদা শব্দটা আমি ইউজই করে ফেলেছি। মূল্যবান জামানত অর্পণে, মূল্যবান জামানতের মধ্যে টাকা নাই, ঠিক আছে টাকা নাই, চেক লিখে দেন, প্রমিজরি নোট লিখে দেন, আগেকার আইন যেহেতু, জি। ঠিক আছে, জি। বা এর ধরনের একটা কাগজ দেন যেটা পরবর্তীতে আমি কাজে লাগাতে পারি, অথবা স্ট্যাম্প এ লিখিত একটা বিষয় যে ঠিক আছে আপনি একটা আপনার যে পুকুর আছে ওইটা লিখে দেন, বা একটা বাড়ি আছে সেটা লিখে দেন। তো স্ট্যাম্পে লেখাপড়া হলো যদিও অবৈধ, কারণ সাব রেজিস্ট্রারের কাছে না গেলে তো সেটা হবে না। স্ট্যাম্পে লেখাপড়া হলো ঠিক আছে ওই জমি বাবদ আপনি আমার কাছ থেকে 10 লক্ষ টাকা গ্রহণ করলেন, মানে একটা বায়নানামা তৈরি করা হলো। এখন জি। বায়নানামা জি। চুক্তি আমরা জানি এসআর অ্যাক্টের 21 ধারা মতে রেজিস্ট্রেশন হতে হবে। তো বাস্তবে রেজিস্ট্রেশন না হলে আপনি ওই সম্পত্তি পাবেন না, কিন্তু ওই স্ট্যাম্পে যদি লেখা থাকে আপনি অ্যাডভান্স 10 লক্ষ টাকা নিয়েছেন, এটার জন্য আপনি পেনাল কোডে 406 420-এর মামলা করতে পারবেন, পারবেন না? কারণ আমার জি। সাথে জি, প্রতারণা প্রতারণার করা মতো। হয়েছে, প্রতারণা করে স্ট্যাম্প করে টাকা নিয়েছে কিন্তু আমাকে জমি দিচ্ছেন, টাকাও দিচ্ছে না। তো ক্রিমিনাল কোড বা ম্যাজিস্ট্রেট কোর্ট আপনাকে জমি ফেরত দিবে না, জমি ফেরত দিতে বাধ্য করতে পারবে না, কিন্তু ওই টাকা আদায়ের জন্য প্রসিডিউর চলবে। এখন সে যদি স্বেচ্ছায় টাকা না দেয় তাহলে নন বেলেবল সেকশন আছে 406, তখন সে হাজতে চলে যাবে। এবং মামলা যদি প্রমাণিত হয় হ্যাঁ টাকা নিয়েছে, স্ট্যাম্প করে দিয়েছে, তাহলে এখানে ওই ব্যক্তির সাজাও হতে পারে। তার মানে এখানে যার থেকে স্ট্যাম্প নেওয়া হবে তারই সাজা হবে, মানে যে ভালো ব্যক্তি, যার থেকে জোর করে স্ট্যাম্পে সই নেওয়া হচ্ছে সেই ফেঁসে যাবে শেষ পর্যন্ত। তাহলে এই যে ফেঁসে জি। যাওয়ার ভয়ে সই দিচ্ছে, তাহলে ভয় করে তো সই দিচ্ছে, একটা স্ট্যাম্পে সই দেওয়া, একটা ফাঁকা চেক দিয়ে দেওয়া বা চেকে অ্যামাউন্ট লিখে দিয়ে দেওয়া, এটা তো সে বুঝে শুনে দিচ্ছে, কারণ ভয়ে দিচ্ছে, তাই না, যে আমার ক্ষতি করতে পারে, চাপের মুখে পড়ে দিচ্ছে। মূল্যবান জামানতে পরিণত করার উদ্দেশ্যে স্বাক্ষর বা সিল প্রদান করতে কি করবে, বাধ্য করবে, ভয় দেখিয়ে। এই ঘটনাগুলো যদি ঘটে দ্যাট ইজ এক্সটর্শন। ঠিক আছে, আপনারা চাইলে উদাহরণও জি। সেট করে দিতে পারেন। প্রতিটার মধ্যে চুরির একটা উদাহরণ দিলেন, এক্সটর্শনের একটা উদাহরণ দিলেন, আমার এমসিকিউ নোটে কিন্তু সুন্দরভাবে আছে, আবার বানিয়েও দিতে পারেন। আবার এই নোটের যে প্রবলেমেটিক প্রশ্ন আছে তার মধ্যেও কিন্তু উদাহরণের ঘটনা আছে, আছে না? এই প্রবলেমেটিক প্রশ্ন থেকেও আপনি জি। ধার করে যুক্ত করতে পারেন। দস্যুতা মানে রবারি, 390 ধারায় দস্যুতার সংজ্ঞা প্রদান করা হয়েছে। অত্র ধারা মতে প্রত্যেক দস্যুতায় হয় চুরি নচেৎ বলপূর্বক আদায়ের উপাদান আছে। তার মানে দস্যুতা অন্য কিছু নয়, জাস্ট এটা চুরি অথবা বলপূর্বক আদায়ের ভয়াবহ একটা রূপ। তার মানে দস্যুতা যদি খতিয়ে দেখা হয় যে এই দস্যুতার মধ্যে হয় চুরি ছিল, না হয় বলপূর্বক আদায় ছিল গল্প। প্রাথমিকভাবে, সেটা বড় হয়ে কি হয়েছে, রবারি হয়েছে। তাহলে চুরি যখন দর্শিতায় পরিণত হয়, মানে একটা চুরির ঘটনা, সেটা ঘটনাক্রমে পরবর্তীতে দর্শিতায় পরিণত হয়েছে। চুরি করার সময় স্বেচ্ছায় কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো বা আঘাত প্রদান বা বেআইনি বাধা প্রদান করলে বা উক্তরূপ চেষ্টা করলে, মানে অ্যাটেম্প করলে বা কাজটা সংগঠিত করলে, চুরি করতে গেছে ধরা পড়ে গেছে, এই চুরি করতে যাই, চুরি কয়জন করতে যেতে পারে, 1 2 3 4, 4 জন, 5 জন যদি যায় চুরি করতে, তাহলে জি। সেটা আবার চুরি ডাকাতি। থেকে দস্যুতা, দস্যু থেকে আবার ডাকাতিও হয়ে যাবে, তাই না? তো আমরা জি। ধরে নিচ্ছি 2 জন গেছে চুরি করতে, 2 জন চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে, একজনকে আটক করেছে, আরেকজন তাকে অস্ত্র দিয়ে আঘাত করে মেরে ফেলেছে, মানে মালিককে মেরে ফেলেছে বাড়ির, যে বাড়িতে চুরি করছিল, বা বাড়ির বাইরেও হতে পারে। তাহলে এইটা দস্যুতায় পরিণত হবে। আবার যদি বাধা প্রদান করে, মানে যে মালিককেই ধরে ফেলছে বা মালিককে আটক করছে, এ বেআইনি বাধা, মানে মালিককে একজন জাপটে ধরে আছে আর আরেকজন মালিকের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিচ্ছে, এরকম যদি হয় তাহলে সেটা দস্যুতা হয়ে যাবে। মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় দেখালে, একটা চাকু বের করে
রাস্তাতে বললো যা কিছু আছে সবকিছু দিয়ে দে, না হলে একেবারে মেরে ফেলবো। তাহলে এই যে চাকু দেখে ভয়ে দিয়ে দিচ্ছে, গায়ে হাত দিচ্ছে না কিন্তু ভয় দিয়ে দিচ্ছে, তাহলে জি। যে ভয় দেখালে, ভয় দেখানোর পরে তখন সে কি এই হাত ছাড়বে যে ঠিক আছে ভাই যা আছে নিয়ে নাও, বা নিচ থেকে বের করে দিবে, এরকম একটা সিচুয়েশন তৈরি হবে। তখন যদি নিজে থেকে পকেট থেকে বের করে নিয়ে নাই, মানে একজন ভয় দেখাচ্ছে, চাকু ধরে আছে, হাত উপরে তুলে আছে যে ভাই যা আছে নিয়ে নাও, তুমি তুমি চেক করে নিয়ে নাও। তাহলে একজন এভাবে চাকু ধরে আছে, আর আরেকজন তার সঙ্গী ওই ভিকটিমের পকেট থেকে যা কিছু আছে বের করে নিল। তাহলে এটাও চুরি দস্যুতায় পরিণত হলো, কারণ মৃত্যুর ভয় দেখানো হয়েছে, তাৎক্ষণিক ভয়। এরপর বলপূর্বক আদায় যখন দস্যুতায় পরিণত হয়, তার চুরি দুইটি ক্ষেত্রে দস্যুতায় পরিণত হচ্ছে, আর বলপূর্বক আদায় তিনটি ক্ষেত্রে দস্যুতায় পরিণত হয়। যে ব্যক্তিকে ভয় দেখানো হচ্ছে তার নিকটে উপস্থিত থাকা, তার মানে ভয় দূর থেকে চিঠি বা টেলিফোন বা মোবাইল ফোনে দেওয়া যেতে পারে, অথবা লোক মারফত দেওয়া যেতে পারে। যেমন আমি ভয় দেখাচ্ছি আমার সাঙ্গপাঙ্গর মাধ্যমে, আমি কিন্তু নিকটে উপস্থিত নাই, তাহলে এটা বলপূর্বক আদায় হবে। কিন্তু আমি নিজে যদি চলে যাই, আমি বস, আমি নিজে চলে গেছি, আমি ভয় দেখাচ্ছি, তাহলে এটা দস্যুতা হয়ে যাবে। আর যখন আমার লোকের মাধ্যমে আমার নাম করে অন্য কেউ যদি চাঁদাবাজি করে, তাহলে সেটা চাঁদাবাজি বা বলপূর্বক আদায় হবে। যদিও ওই ব্যক্তি মানে আমার আন্ডারে যে আছে, আমার সাগরেট, আমার সাঙ্গপাঙ্গ, সে ভিকটিমের নিকটে থাকলেও সমস্যা নাই, কারণ সে আমার নাম করছে। বুঝতে পেরেছেন? বসের নাম করে যখন কেউ চাঁদাবাজি করবে তখন জি। সেটা বলপূর্বক আদায়ী হবে, কিন্তু সেটা দস্যুতায় পরিণত হবে না। কিন্তু বস যখন স্বয়ং ভিকটিমের সামনে চলে যাবে, কারণ ভয়টা কার মাধ্যমে হচ্ছে সেটা দেখতে হবে। কে ভয় দেখাচ্ছে এটা ম্যাটার না, কার ভয়ে দিচ্ছে এটা ম্যাটার। বুঝতে পেরেছেন? জি। বলপূর্বক আদায়ের সময় কোনো ব্যক্তিকে বা তার কোনো আত্মীয়কে মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় দেখালে, টাকা তুলতে গেছে, যে যদি টাকা না দাও তোমার সন্তানকে বা তোমার পরিবারের কাউকে বা তোমাকে মেরে ফেলবো বা আঘাত করব, পঙ্গু করে দিব, নানান ভয় দেখাতে পারে, কিডন্যাপ করে নিব, এই ভয়ও মানুষ দিতে পারে। এটাই বেশি হয় বেশি। উক্ত ব্যক্তিকে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি অর্পণে বাধ্য করলে, ভয় দেখিয়ে যে দিতে হবে, তাহলেই সেটা দস্যুতায় চলে যাবে। আচ্ছা, এরপরে ডাকাতি। এখানে দণ্ডবিধি 1860, আপনারা পেনাল কোড 1860 ইংরেজিতে কনভার্ট করে নেবেন, একটানে কেটে দিয়ে লিখে নেবেন। এটা পরিবর্তন করতে ভুলে গেছি, এটা পুরাতন নোটের অংশ। 391 ধারায় ডাকাতের সংজ্ঞা প্রদান করা হয়েছে। তাহলে আইন আপনারা চেঞ্জ করে ইংরেজিতে দেবেন। অত্র ধারা মতে 5 বা ততোধিক ব্যক্তি যখন দস্যুতা সংগঠন করে তখন তাকে ডাকাতি বলে। তাহলে ডাকাতি আর অন্য কিছুই নয়, দস্যুতাই জাস্ট সংখ্যাগত অমিল আছে। 1 2 3 4 জন মিলে যদি ওই কাজটি করে সেটা দস্যুতা, কিন্তু ওই একই কাজ যদি 5 6 7 8 মানে 5-এর বেশি যদি করে, 5 বা বেশি, 5 জন করলেও সেটা ডাকাতি। ডাকাতেরা ডাকাতিতে ব্যর্থ হলেও তার ডাকাতি বলে গণ্য হবে। তার মানে ডাকাতির প্রচেষ্টা, ডাকাতি করতে গিয়ে ধরা খেলেও সেটা ডাকাতি, বা ডাকাতি করতে গিয়ে ধরা খায়নি, ডাকাতি করার চেষ্টা করে পালিয়ে চলে গেছে। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ডাকাতি করতে গেছে একজন জি। প্রবাসী ভাইয়ের বাসায়। এখন বাসা মালিক বেশ হুঙ্কার দিয়েছে, সে তো শব্দ হ্যাঁ, তো মেরেছে। ভয়ে পালিয়ে চলে গেছে, সিসিটিভিতে ধরা পড়েছে। এখন তারা যদি তাদেরকে সিসিটিভির মাধ্যমে যদি ট্র্যাক করা যায়, হ্যাঁ, 2 দিন বা 1 সপ্তাহ বা 1 মাস পরে যদি তাদেরকে আটক করা যায়, তাহলে কিন্তু তারা কি হবে, ওই অ্যাটেম্প্ট করার কারণে ডাকাতির শাস্তির জন্যই তারা অভিযুক্ত হবে, এবং তাদের বিচার করে তাদের শাস্তি দেওয়া যাবে। ডাকাতির চেষ্টা করেছে তার জন্যই, যদিও কিছু নিতে পারেনি এবং তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ধরা পড়েনি, পরবর্তীতে তাদেরকে চিহ্নিত করে ধরা গেলেও কি হবে, সাজা হবে, মামলা হবে। মানে অ্যাটেম্প্ট করাটাই কি অপরাধ। অর্থাৎ ডাকাতি ও ডাকাতের প্রচেষ্টার মধ্যে কোনো তফাৎ বা পার্থক্য নেই, প্রত্যেক ডাকাতি দস্যুতা। আর ডাকাতি করতে গেলে আক্ষরিক অর্থে দস্যুতাই সংগঠিত হচ্ছে, কিন্তু প্রত্যেক দস্যুতা ডাকাতি নয়। কারণ দস্যুতা যদি 1 2 3 4 জন মিলে করে, তাহলে তো সেটা ডাকাতিতে পরিণত হচ্ছে না, কারণ অপরাধীর সংখ্যা 5 পূর্ণ না হওয়া পর্যন্ত সেটাকে আমরা ডাকাতি বলতে পারি না আইনের ভাষায়। তাই এই শব্দগুলো বা এই বাক্যগুলো ব্যবহার করা হয়েছে।
এখন এই যে এই লাইনটুকু দিলাম, প্রত্যেক ডাকাতি দস্যুতা, কিন্তু প্রত্যেক দস্যুতা ডাকাতি নয়, ব্যাখ্যা করুন। এইভাবে প্রশ্ন আসতে পারে, পারে না? জি জি। তাহলে কি করে উত্তর করবেন? ডাকাতি ও দস্যুতার সংজ্ঞা দিবেন, সংজ্ঞা দেওয়ার পরে পার্থক্য একটু আলোচনা করবেন এবং উদাহরণ দিয়ে ব্যাখ্যা করে দিবেন। এবং আমি যেটা বলছি যে যেহেতু সংখ্যাগত শুধুমাত্র পার্থক্য আছে, অতএব দেখা যাচ্ছে যে প্রতিটা ডাকাতের মধ্যে দস্যুতা প্রাথমিকভাবে লুকিয়ে আছে বা দস্যুতা সংগঠিত হয়। তারপরে সংখ্যা যখন 5 বা তার বেশি পূর্ণ হয়ে যায়, তখনই সেই দস্যুতাই ডাকাতিতে পরিণত হয়। কিন্তু যদি কোনো দস্যুতা সংগঠিত হয় যদি 5-এর কম ব্যক্তির মাধ্যমে, তাহলে সেটা কখনোই ডাকাতিতে পরিণত হয় না। অতএব বলা যায় যে প্রত্যেক ডাকাতি দস্যুতা, কিন্তু প্রত্যেক দস্যুতা ডাকাতি নয়। দেওয়া সম্ভব কিনা এইভাবে? জি জি। আবার এই সেন্টেন্সটা যদি ইংরেজিতে আমি ট্রান্সলেশন করে তুলে দিয়ে ব্যাখ্যা করতে বলি, তাও আপনাকে লিখতে পারতে হবে, মানে নিজের সৃজনশীলতা দেখাতে হবে। ডাকাতি ও দস্যুতার মধ্যে অপরাধের সংখ্যা ব্যতীত অন্য উপাদানগুলো প্রায় অভিন্ন। তার মানে এই যে ডাকাতি আর দস্যুতার যে সংজ্ঞা, এই 1 নম্বর প্রশ্নের মধ্যে আমরা পেলাম, এখান থেকে কিন্তু এই যে প্রত্যেক ডাকাতি দস্যুতা, কিন্তু প্রত্যেক দস্যুতা ডাকাতি নয়, এই প্রশ্নের ব্যাখ্যা করা সম্ভব নিজেরা যদি একটু সৃজনশীলতা কাজে লাগান। বলপূর্বক আদায়ের উপাদানগুলো কি কি? আমরা অলরেডি বলপূর্বক আদায়ের উপাদান কি কি এই 1 নম্বর প্রশ্নের মধ্যে যা আছে হুবহু ওই প্রশ্নটাই এভাবে দেওয়া যেতে পারে। আমি এটা একটা দেখিয়েছি যে সংজ্ঞা এবং উপাদান যদি চাই আপনি একই উত্তর লিখতে পারবেন, সেম সেম, কোনো পার্থক্য নাই, জাস্ট এটা দেখানোর জন্য। এখন যদি প্রশ্ন আসে চুরির উপাদানগুলো কি কি, তাহলে চুরিতে যা যে অংশটুকু লিখছি সেটা লিখবেন। বলপূর্বক আদায় চুরির এভাবে উপাদান আসতে পারে। আবার দস্যুতার উপাদান গুলো কি কি? দস্যুতাতে একটু আগে আমরা যেটা আলোচনা করেছি, সংজ্ঞা চাইলে উপাদান চাইলে একই উত্তর, কোনো পার্থক্য নাই। তাহলে কখন বলপূর্বক আদায় দস্যুতা হিসেবে পরিণত হয়, অলরেডি আমরা এটা পড়েছি 1 নম্বর প্রশ্নের মধ্যে, কিন্তু দ্বিতীয় অংশ, যখন বলপূর্বক আদায় দস্যুতায় পরিণত হয়, এবং 390 ধারার বিধান মতে আমরা এটা দেখতে পাই। অলরেডি এটা আমরা পড়ে ফেলেছি। তার মানে 1 নম্বর প্রশ্নে একের মধ্যে চারটি উত্তর ছিল, আর সেটা যদি ভেঙে ভেঙে অল্প অল্প করে আসে, তাহলে এইভাবে লিখতে পারবেন। এবার পার্থক্য, চুরি ও বলপূর্বক আদায়ের মধ্যে পার্থক্য নিরূপণ করুন। তাহলে আমরা পার্থক্যটা পেনাল কোড এবং সিআরপিসি এর দ্বিতীয় তফসিলের বিধানাবলীর আলোকে চুরি ও বলপূর্বক আদায়ের পার্থক্য নিরূপণ করা হলো। তার মানে আমরা দুইটা আইন টার্গেট করে করব। এর আগের পার্থক্যগুলোতে আপনারা দেখেছেন যে আমি সিআরপিসি কে নিয়ে আসি পার্থক্যের মধ্যে, জামিনযোগ্যতা, আমলযোগ্যতা, কোন আদালতে বিচার্য, এই পয়েন্টগুলো দেখানোর জন্য। ধারাগত পার্থক্যকে 378-এ চুরির সংজ্ঞা এবং 383-তে বলপূর্বক আদায়ের সংজ্ঞা, মানে ধারাগত একটা পার্থক্য। সংজ্ঞাগত পার্থক্য অলরেডি আমরা সংজ্ঞাগুলো দেখেছি, দুইটা দিয়ে দিলাম। তাহলে এখানে দেখেন অপর দিকে, তার মানে এখানে আমি উল্লেখ করেছি ভাষা পক্ষান্তরে, এখানে কিন্তু, এখানে অন্যদিকে, এখানে পক্ষান্তরে আবার, এখানে কিন্তু, এখানে কিন্তু, এখানে কিন্তু। তো এই যে মাঝখানে যে দুইটা বিষয়বস্তুকে আলাদা করার জন্য একটা আমাকে কনজাংশন ব্যবহার করতে হচ্ছে বা অব্যয় পদ। তো এটা আপনি একটু ভ্যারাইটি নিয়ে আসার চেষ্টা করবেন না, একই শব্দ বারবার ব্যবহার করলে একঘেয়েমি দেখাবে, ভালো লাগবে না। জি সম্মতি, চুরির ক্ষেত্রে সম্পত্তির দখলদার ব্যক্তির সম্মতি থাকে না। চুরি যেহেতু গোপনেও হতে পারে অথবা ইনস্ট্যান্ট প্রকাশ্যে হতে পারে, কিন্তু খুব দ্রুত গতিতে একজন মোটরসাইকেল করে এসে কারো হাত থেকে বা কারো শরীর থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে চলে গেল, গলার চেন বা হাতে থাকা পার্স টান দিয়ে নিয়ে চলে গেল, দেখতে পেল যে হ্যাঁ একজন ব্যক্তি বা দুইজন ব্যক্তি মোটরসাইকেল করে এসে আমার এইটা নিয়ে চলে গেল, এটা আমরা ছিনতাই বলি। কিন্তু এটা চুরি, কারণ ছিনতাই বলে কোনো অপরাধের সংজ্ঞা আমাদের পেনাল কোডে নাই। ঠিক আছে? তাহলে ছিনতাই জি। এখানে যদি দ্রুত নিয়ে, 3 নম্বর পয়েন্ট হচ্ছে সম্মতি। তাহলে চুরির জন্য প্রকাশ্যে হোক আর অপ্রকাশ্যে হোক, চুরিটা প্রকাশ্যে হতে পারে আবার গোপনেও হতে পারে। তো যে সম্পত্তির মালিক তার কখনো সম্মতি, সম্মতি মানে এই অনুমতি প্রদান করে না যে আমার জিনিস নিয়ে যাও ভাই, কারণ চুরি তো অসৎ উদ্দেশ্যে নিয়ে যায়। অর্থাৎ মালিক কখনো সম্মতি দেয় না, বা যার দখলে সম্পত্তি থাকে সে সম্মতি দেয় না।
কিন্তু বলপূর্বক আদায়ের ক্ষেত্রে সম্পত্তির দখলদার ব্যক্তি তার সম্মতি প্রদানে বাধ্য হয়, ভয়ে সম্মতি দিয়ে দেয় যে হ্যাঁ ঠিক আছে নিয়ে নাও, আমার এটা নাও এটা নাও, নিজে থেকে দেয় অথবা সম্মতি দেয়। তার মানে এক্সটর্শনের ক্ষেত্রে ভয়ে সম্মতি দিয়ে দেয়, মানে সম্মতির কানেকশন আছে। আর চুরি ক্ষেত্রে সম্মতির কানেকশন নেই, অর্থাৎ সম্মতি নেওয়ার কোনো এখানে সুযোগ নাই। সম্পত্তি অর্পণ, চুরি ক্ষেত্রে কিন্তু সম্পত্তি অর্পণ করে না, হয়তোবা ছিনিয়ে নিয়ে ছিনতাই করে দ্রুত চলে যায় অথবা গোপনে সম্পত্তিটা বের করে নেয়। অর্পণ মানে কি, আমার একটা জিনিস আমি আরেকজনকে গিফট হিসাবে দিচ্ছি, সেটাকে অর্পণ করা বলে। অর্পণের যদি মানে উদাহরণ দিই, নিজের হাতে দেওয়া। নিজের হাতে দিয়ে দেওয়া, সঁপে দেওয়ার মতন। বিয়ের সময় দেখবেন যে কনেকে তার অভিভাবক বরের হাতে তুলে দেয় যে আজ থেকে কন্যা তোমার সম্প্রদায়। দায়িত্ব, হ্যাঁ এটা হচ্ছে স্বেচ্ছায় দিয়ে দেওয়া। তো এক্সটর্শনের ক্ষেত্রে এই যে অর্পণ করা, এইটার ঘটনা ঘটে, অর্পণ করে কিন্তু ভয় দিয়ে দেয়। কিন্তু চুরি ক্ষেত্রে অর্পণ করে না, নিজে থেকে করে দেয়, নিজের সম্পত্তি দিবে কেউ, চুরিতে দিবে না, কিন্তু বলপূর্বক আদায়ের জি। ক্ষেত্রে দিয়ে দেয়, ভয়ে দিয়ে দেয়। সম্পত্তির প্রকৃতিটা কি, চুরি শুধুমাত্র অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে হয়। আর আর বলপূর্বক আদায় কিন্তু স্থাবর অস্থাবর উভয় প্রকৃতির সম্পত্তির ক্ষেত্রে সম্ভব। কারণ ভয় দেখিয়ে একটা বাড়িও লিখে নিতে পারে, একটা পুকুরও লিখে নিতে পারে, একটা জমি লিখে নিতে পারে, তাই না? জি। সম্পত্তির স্থানান্তর, চুরি ক্ষেত্রে চুরিকৃত সম্পত্তিটির স্থানান্তর আবশ্যক, মানে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করানো না হয় তাহলে এটা চুরি সংগঠিত হবে না। তার মানে একটা অন্যতম আবশ্যকীয় উপাদান চুরির ক্ষেত্রে স্থানান্তর। আর বলপূর্বক আদায়ের ক্ষেত্রে আদায়কৃত সম্পত্তিটির স্থানান্তর আবশ্যক নয়। আবশ্যক নয় শব্দের অর্থ এটা স্থানান্তর হতেও পারে, আবার নাও হতে পারে। যদি সেটা অস্থাবর সম্পত্তি হয় তাহলে সেটা স্থানান্তর হবে, আর যদি স্থাবর সম্পত্তি হয়, জমি হয়, কোনো বাড়ি হয়, তাহলে তো সেখানেই থাকবে, কিন্তু বাড়ির মালিকানা পরিবর্তন হয়ে যাবে কাগজ কলমে। বুঝতে পেরেছেন? জি। বল প্রয়োগ, চুরি ক্ষেত্রে বল প্রয়োগের কোনো সুযোগ নেই, মানে আবশ্যক নেই। আর বল প্রয়োগ এই তো অপরাধের নামের সাথেই বলের যুক্ত আছে, তাই আবশ্যক। ভীতি প্রদর্শন চুরি ক্ষেত্রে থাকে না। চুরি করতে গিয়ে যদি কেউ ভীতি প্রদর্শন করে তাহলে সেটার চুরি থাকে না, সেটা দস্যুতা হয়ে যায়, তাই না? দস্যুতা। জি। জি। তাহলে আর বল প্রয়োগের ক্ষেত্রে প্রাথমিকভাবে মানে প্রথমেই ভীতি প্রদর্শনের বিষয়টা থাকেই, মানে এটা আবশ্যকীয় উপাদান। অপরাধের মাত্রা, চুরির থেকে বলপূর্বক আদায় গুরুতর অপরাধ। বিনা প্ররোচনায় গ্রেপ্তার, বিনা পরোয়া নাই। প্ররোচনায় গ্রেপ্তার করা যাবে কিনা, তার মানে এইটা পরোয়া নাই। আমলযোগ্য কিনা, কগনিজেবল অফেন্স কিনা। বিনা পরোয়া নাই, স্যার। সরি, বিনা পরোয়ানায়, মানে ওয়ারেন্ট ছাড়া, ওয়ারেন্ট ছাড়া জি। গ্রেপ্তার করা যায় কখন, যদি কগনিজেবল অফেন্স হয়, মানে আমলযোগ্য অপরাধ হয়। যেটা আমরা দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর দ্বিতীয় তফসিল মতে আমরা এই ধরনের, মানে সিআরপিসি কে নিয়ে এসে দ্বিতীয় তফসিল থেকে কোড করে আগের কয়েকটি সংজ্ঞা মানে পার্থক্যতেও কিন্তু আমি দেখিয়েছি যে চুরি ক্ষেত্রে বিনা পরোয়ানায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে, মানে চুরি 379 হোক, 80 হোক, 81 এবং 82 হোক, এই চারটি ক্ষেত্রেই প্রতিটাই কিন্তু কগনিজেবল অফেন্স। কিন্তু বলপূর্বক আদায়ের ক্ষেত্রে বিনা পরোয়ানায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা যায় না, তার মানে এটা নন কগনিজেবল অফেন্স। এখানে এই সাধারণভাবে যে বলপূর্বক আদায় এটা নন কগনিজেবল, মানে এটা আপনি মামলা করতে পারবেন না থানায়, মামলা করতে হবে ম্যাজিস্ট্রেটের কাছে। আর আচ্ছা। এক্সটর্শনের আরো অনেকগুলো সেকশন আছে, মানে প্রাথমিকভাবে এক্সটর্শনের যেটা সেকশন, যে মানে প্রথম যে সাজার মানে সেকশন, এখানে কিন্তু নন কগনিজেবল, কিন্তু পরবর্তীতে ভয়াবহ যেগুলা, মানে আদায় করতে যে আরো মারপিট করছে বা অন্যান্য ঘটনা ঘটাচ্ছে, আমরা যে এমসিকিউ নোটে দেখেছি, তো সেক্ষেত্রে কিন্তু আবার কগনিজেবল আছে। নাহলে আপনাদের মনে হতে পারে এত বড় অপরাধ কিন্তু কগনিজেবল না, কেমন হলো? জামিন যোগ্যতা, চুরির অপরাধ কিন্তু জামিন অযোগ্য অপরাধ। অপরদিকে বলপূর্বক আদায়ের অপরাধ জামিনযোগ্য অপরাধ, মানে চাঁদাবাজি করলেও সহজেই জামিন পাওয়া যায়, এই কারণে চাঁদাবাজি করে। তো এটা কিন্তু আমি প্রাথমিক অপরাধের কথা বলছি, কিন্তু বিশেষ জি। পরিস্থিতিতে ভয়াবহ উপায় যদি ভয়াবহ ম্যানারে যদি এক্সটর্শন করে তখন সেটা আবার জামিন অযোগ্য। কিন্তু প্রাথমিকভাবে যেটা প্রথমে আছে, সম্ভবত 384-তে আছে, সেটা কিন্তু জামিন যোগ্য।
আপোষযোগ্যতা, চুরি করলে কি আপোষ করা যায়? চুরির অভিযোগ আদালতের অনুমতি সাপেক্ষে আপোষযোগ্য। অপরদিকে বলপূর্বক আদায়ের অভিযোগ কোনো ক্রমেই আপোষযোগ্য নয়। এখানে আবার আপোষ অযোগ্য করেছে। বুঝতে পেরেছেন? তার মানে জি। অদ্ভুত ভাবে এই জামিনযোগ্যতা, আপোষযোগ্যতা এই জিনিসগুলো আছে। একটু ভালোভাবে মনে না রাখলে কিন্তু মনে রাখা বিপদ। কোনোটা হ্যাঁ, কোনোটা না হচ্ছে, কোনোটা চুরির পক্ষে যাচ্ছে, কোনোটা বলপূর্বক আদায়ের পক্ষে যাচ্ছে তথ্য, তাই না? জি। বিচারিক আদালত, কোন আদালত বিচার করবে এটাও দ্বিতীয় তফসিলে আছে। চুরির অভিযোগ যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য, মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচার করবে। আবার এটা ভিলেজ কোর্টেও কিন্তু বিচার করা যায়, সেটা যদি চুরিকৃত সম্পত্তির পরিমাণ কম হয়। আবার কিছু কিছু আইটেমের কথা বলা হয়েছে সেই ক্ষেত্রে। অন্যদিকে বলপূর্বক আদায়ের অভিযোগ কেবল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যদি মেট্রোপলিটন এলাকায় হয়, অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য। তার মানে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বিচার করতে পারবে না, কিন্তু চুরি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটও বিচার করতে পারে, যদিও বাস্তবে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বলে কোনো ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হয় না, দ্বিতীয় শ্রেণী থেকেই দেওয়া হয়। কিন্তু আইনে যেহেতু আছে পার্থক্যটা, তাহলে মোটামুটি 13টা পার্থক্য দেখেছি, অনেক। এর মধ্যে আপনার যে কয়টা মনে থাকবে লিখবেন। কত নম্বরের জন্য আচ্ছা প্রশ্ন স্যার, দিচ্ছে সেটাও একটা ম্যাটার। স্যার বলেন। এই 10, 11, 12 এবং 13 এই এই চারটা পয়েন্ট এসছে সিআরপিসি থেকে। তো হ্যাঁ। আমরা মূলত পরীক্ষার খাতায় তো প্রশ্নটা আসবে পেনাল কোডের চ্যাপ্টার থেকে। তো এটা হ্যাঁ, কি স্যার এর এই চারটা পয়েন্ট দেওয়ার আবশ্যিকতা কতটুকু, মানে পয়েন্টের উপর নির্ভর করে দিতে হবে, না এগুলো না দিলে এখানে প্রশ্নের নম্বর, উত্তরটা সম্পূর্ণ নম্বর হচ্ছে না? কত এসেছে তার উপরে যদি 10 নম্বরের জন্য দিয়ে দেয় তাহলে 13টা পয়েন্ট তো দিতেই হবে, দিতে হবে না? 8 আচ্ছা। নম্বরের জন্য দিলেও আপনার 10টার উপরে পয়েন্ট দিতে হবে। এক। হ্যাঁ, সেক্ষেত্রে পেনাল কোড থেকে দেওয়ার সুযোগ নেই, ওই সিআরপিসির এইগুলি এনে দিতে হবে, তাই তো স্যার? হ্যাঁ, না হলে তো নাই, আমি তো খুঁজে পাইনি। আবার আরেকটা বিষয়, আচ্ছা। প্রশ্নে যদি বলে চুরি ও বলপূর্বক আদায়ের মধ্যে পার্থক্য নিরূপণ করুন, তার মানে আপনি কোন কোন আইন থেকে করবেন সেটা আপনার একটা স্বাধীনতা চলে আসে। কিন্তু যদি প্রশ্নের মধ্যে লেখা থাকে যে পেনাল কোডের আলোকে, পেনাল আচ্ছা। কোডের আচ্ছা। বিধানের আলোকে চুরি ও বলপূর্বক আদায়ের মধ্যে পার্থক্য নিরূপণ করুন, তখন আপনার সিআরপিসি নিয়ে আসার সুযোগ থাকছে না। ক্লিয়ার হলো বিষয়টা? জি, 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 ঠিক আছে। তো এখানে আপনাকে পার্থক্য দেখালাম মানে পরীক্ষার খাতাতেই লিখবেন তা না, আপনার জানাও তো হলো, তাই না? আদালতে এগুলো লাগবে না। না, জানা হলে আর পয়েন্ট বেশি হলে বেশি করে লিখলাম, পয়েন্ট কম পয়েন্ট হলে কমিয়ে পয়েন্ট দিলাম। আমি, আপনি বেশি তথ্য জানা থাকলে দু একটা পয়েন্ট ভুলে গেলেও তো আপনার অ্যাভেলেবল পয়েন্ট অনেক আছে। আপনি মার্কেটে জি, জি। গিয়েছেন 5,000 টাকা নিয়ে, কিন্তু আপনার একটা পোশাক পছন্দ হয়েছে, দাম হচ্ছে 5,500। তাহলে সমস্যা না? তাহলে আমি মার্কেটের বাজেট করে গেলাম, বাজেটের থেকে কিছু বেশি ক্যাশ আমার পকেটে থাকা উচিত। অথবা আমাকে কার্ড নিয়ে যেতে হবে, অথবা বিকাশে ক্যাশ টাকা লাগবে, তাই না? জি, জি। কারণ ওই দোকানে যে বলবেন যে স্যার বাজেট করে তো মার্কেট হয় না, তারা এই ধরনের ডায়লগ দিবে। তো এটা কেন বলছি, কারণ এই বাজেট বলতে প্রশ্ন যে হুবহু আমি যেভাবে দিয়েছি এভাবেই যে কমন আসবে তা না। মানে আপনি যতটুকু চিন্তা করেছিলেন যে 5,000-এর মধ্যে আমি মার্কেট করব, শপিং করব, তো 5,000-এর শপিং নাও হতে পারে, একটু বেশিও লাগতে পারে। এটার অর্থ কি হুবহু কমন নাও আসতে পারে, একটু নম্বর আবার বেশিও আসতে পারে। তখন আপনাকে কিন্তু এইটা যদি না থাকে আপনি কিন্তু বিভ্রান্তিতে পড়ে যাবেন যে আমি তো নোটে পড়ে আসলাম, বিভিন্ন গাইডে পড়ে আসলাম 7টা 8টা করে পয়েন্ট, কিন্তু এখানে আমাকে বেশি লিখতে হবে, না লিখলে তো নম্বর পাওয়া যাবে না। বুঝতে পেরেছেন? জি। এই সিআরপিসি থেকে পার্থক্য আমি দেখিয়েছি, অন্য কোথাও আমার চোখে পড়েনি। অন্য গাইডে থাকতে পারে, কারণ আমি তো আর বাজারের সকল গাইড দেখিনি, বা আমার রাজশাহীতে সকল গাইড আসেও না। দস্যুতা ও ডাকাতির মধ্যে পার্থক্য নিরূপণ করুন, এটা সহজ। তাহলে এই একইভাবে আমি শুরু করছি যে পেনাল কোড এবং সিআরপিসি কে টার্গেট করছি। ঠিক আছে? ধারা জি। 390, আর এখানে 391 অপর দিকে। 390 দস্যুতা, 391 ডাকাতি, আমরা একটু আগে দেখেছি, তাই না? জি। সংজ্ঞা: বলপূর্বক আদায়ের সময় কোনো আত্মীয় কোনো ব্যক্তিকে বা তার কোনো আত্মীয়কে মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় দেখালে তা দস্যুতার শামিল হবে। তার মানে বলপূর্বক আদায় থেকে যখন দস্যুতা সংঘটিত হয়, ওখান থেকে একটু সংজ্ঞা নিয়ে নিলাম। তার মানে আপনার দস্যুতার সংজ্ঞা কিন্তু দুইভাবে দেওয়া হয়: চুরি থেকে উৎপত্তি হওয়া দস্যুতা, আর বলপূর্বক আদায় থেকে উৎপত্তি হওয়া দস্যুতা। তার মানে দস্যুতার সংজ্ঞা কিন্তু দুইটা দেওয়া সম্ভব।
জি। তা আমি বলপূর্বক আদায় থেকে দস্যুতা সংগঠিত যেভাবে হয় সেটাকে টার্গেট করে একটা সংজ্ঞা দিলাম। পক্ষান্তরে পাঁচ বা ততোধিক ব্যক্তি যদি দলবদ্ধ হয়ে দস্যুতা করে তবে তা ডাকাতির শামিল হবে, ডাকাতির সংজ্ঞা দিয়ে দিলাম। অপরাধীর সংখ্যার ভিন্নতা এক থেকে চার, আর এখানে পাঁচ বা তার বেশি। ন্যূনতম, ন্যূনতম বানানটা লক্ষ্য করবেন, দন্ত ন দীর্ঘকার, আর প্রথমটার সাথে কিন্তু কি জফলা। অনেকে কিন্তু দ্বিতীয় দন্তন্যর সাথে জফলা দেয়, আমি যেটা লিখেছি এটাই সঠিক। না, এখানে অবশ্য ন্যূনতম একটু ভুল মানে হয়েছে, এখানে মিনিমাম, আমরা ঠিক হ্যাঁ। করে নিচ্ছি। জি। আমরা ন্যূন বলি কিন্তু এখানে ন্যূনতম, ন্যূন শব্দটা ভুল উচ্চারণ হয়। তা আমিও কিন্তু ফ্লোতে ন্যূনও বলে ফেলি, কিন্তু এটা হবে ন্যূনতম, হ্যাঁ। মানে জফলার উচ্চারণ হবে না, ন্যূনতম, ঠিক আছে। মিনিমাম বা জি। কমপক্ষে শব্দটা লিখতে পারেন। ওই কমপক্ষে লেখাই ভালো। হ্যাঁ, অপরাধের মাত্রা, অপরাধের মাত্রা বিবেচনায় দস্যুতার চেয়ে ডাকাতি অধিক গুরুতর অপরাধ, কারণ এখানে কোথায় 4 জনের কথায় 20 জন চলে আসলো, 20 জন চলে আসলে ভয়াবহ জি। হয়ে যাবে না বিষয়টা। জি। জি। বিচারিক আদালত, কোন আদালত বিচার করতে পারে দস্যুতা অভিযোগ? দায়রা জজ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক বিচার্য। এটা কিন্তু বলা আছে দ্বিতীয় তফসিলেই, অষ্টম কলামে। আর ডাকাতির অভিযোগ শুধুমাত্র দায়রা জজ আদালত কর্তৃক বিচার্য। এখানে যে দস্যুতাতে আমি এতগুলো আদালতের নাম লিখলাম, তো আপনি এত আদালতের নাম মনে না থাকলে আপনি যে দায়রা জজ সহ অন্যান্য ম্যাজিস্ট্রেটও বিচার করতে পারে, এভাবে আপনি শেষ করতে পারবেন। আর ডাকাতের ক্ষেত্রে শুধুমাত্র দায়রা জজ বিচার করতে পারেন। এছাড়াও অপরাধ দুইটির উপাদান বিশ্লেষণপূর্বক বলা যায় যে প্রত্যেক দস্যুতায়, প্রত্যেক ডাকাতি দস্যুতা কিন্তু প্রত্যেক দস্যুতা ডাকাতি নয়, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি। জি। এই পয়েন্টটা দিয়ে দিলাম, এটা একটা পার্থক্যর মধ্যে আসে। ডাকাতি ও দস্যুতার মধ্যে অপরাধের সংখ্যা ব্যতীত অন্যান্য উপাদানগুলো প্রায় অভিন্ন। 5টা পয়েন্টের বেশি করা যায় না, পেনাল কোড দেয় হচ্ছে 4টা পয়েন্ট, আর সিআরপিসি থেকে মাত্র 1টা পয়েন্ট। দুইটাই আপোষযোগ্য নয়, আবার দুইটাই কগনিজেবল অফেন্স, আবার দুইটাই জামিন অযোগ্য অপরাধ। তার মানে এখানে আর কোনো পার্থক্য নিয়ে আসা যায় না। এই দুইটার মধ্যে পার্থক্য আসলে সর্বোচ্চ 3 নম্বরের পার্থক্য আসার পসিবিলিটি আছে, বা 2.5 নম্বরের। আচ্ছা। তাহলে আমাদের মোটামুটি থিওরিটিক্যাল প্রশ্ন শেষ। আরও আমি বললাম পার্থক্য আরও আসতে পারে, বা ইংরেজি প্রশ্ন ব্যাখ্যা চাইতে আসতে পারে, এর মধ্যে থেকে প্রশ্ন বানানো সম্ভব, কিন্তু আপনি এখান থেকে হেল্প নিয়ে উত্তর লিখতে পারবেন। এবার প্রবলেমেটিক প্রশ্ন, ক নির্দিষ্ট অবস্থায় খকে ধরে রেখে, তাহলে ধরে রেখে মানে এখানে কি আটক রেখে, তার মানে এখানে বাধা দিয়ে চলাফেরায়। এখানে ধরে রেখে অর্থ বোঝাচ্ছে কি 379 ধারায়, সরি 339 ধারায় আপনার রেস্টেন মানে বাধা দেওয়া, চলতে বাধা দেওয়া। এখন রাস্তায় আমি যাচ্ছি, একজন আমাকে যদি জাপটে ধরে, আমি তো আগাতে পারবো না। তার মানে এটা কি হলো, রেস্টেন্ট বা বাধা দেওয়া হলো। তার জি। মানে এটা নিয়ন্ত্রণ করা হলো। প্রতারণামূলে খ এর সম্মতি ব্যতি রেখে তার পোশাক হতে টাকা ও রত্ন নিয়ে নেয়। এ কাজটি করার জন্য ক ইচ্ছাকৃতভাবে খকে অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করে, জোর করে ধরে থেকে তারপর নিচ্ছে, তাহলে তো নিয়ন্ত্রণ করাই হচ্ছে। ক জি। কোন অপরাধ করেছে, এখানে আপনার চুরিও মনে হতে পারে এটা, আবার এটা কি হতে পারে, দস্যুতাও মনে হতে পারে। আবার বলপূর্বক আদায় এখানে মনে হবে না। তো চুরি কি দস্যুতা সেটা আমরা দেখি। প্রাসঙ্গিক আইনে এসে ঘটনা বিচার্য বিষয়ে আলোচনা করছি না, সেটা তো বুঝতে পারছেন। 390 ধারা প্রদত্ত সংজ্ঞা বিশ্লেষণ করলে দস্যুতার উপাদানগুলো পাওয়া যায়, কারণ এটা দস্যুতা হয়েছে কারণ নিয়ন্ত্রণ করেছে তাই। চুরির সময় স্বেচ্ছায় কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো বা আঘাত প্রদান করা বা বেআইনি বাধা, এই যে এখানে দেখেন পাবেন কি আছে, আমি অরেঞ্জ কালার ইউজ করছি। বেআইনি বাধা প্রদান করলে বা উক্তরূপ চেষ্টা করলে, তাহলে এখানে বেআইনি বাধা প্রদান করেনি, নিয়ন্ত্রণ করে তাকে জি। জাপটে ধরেছে। তো এই জাপটে জি। ধরার জি। জি। কারণেই সেটা কি হয়ে গেছে, দস্যুতা হয়ে গেছে। এবং আরো একটা উপাদান, মৃত্যু আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় দেখালে। ভয় দেখালে, এখানে তো ভয় দেখায়নি, এখানে জাপটে ধরেইছে, তার মানে বেআইনি বাধা প্রদান করেছে চুরি করতে গিয়ে। তাহলে আমরা সিদ্ধান্তে বলতে পারি যে আলোচ্য তথ্যের, প্রশ্নের তথ্যসমূহ বা ঘটনা এবং পেনাল কোডের 390 ধারার বিধান বিশ্লেষণ করলে বলা যায় যে নির্দিষ্ট অবস্থায় খকে, মানে এখানে আমরা কিন্তু প্রশ্ন থেকে আবার হেল্প নিচ্ছি, ঘটনাটা ধরে রেখে প্রতারণামূলে
এখানে প্রতারণা শব্দটা থেকে অনেকে কনফিউজড হয়ে যাবে, মনে হয় 420 হয়েছে। 420 না, বা 415, 17 কিছুই না। খ এর সম্মতি ব্যতি রেখে খ এর পোশাক হতে টাকা ও রত্ন নিয়ে নেওয়াই কাজটি করার জন্য ক ইচ্ছাকৃতভাবে খকে অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করে দস্যুতার অপরাধ সংঘটিত করছে। এই সেন্টেন্সটা দেখেন, ঘটনাটাকে একটা সেন্টেন্সে ব্লেন্ড করা আছে, মানে সব ঘটনা একটা বাক্যের মধ্যে একটু সৃজনশীলভাবে তুলে ধরা হয়েছে। কেননা এটা যে দস্যুতা হয়েছে তার পক্ষে আবার আমি ব্যাখ্যাও দিচ্ছি। কেননা বলে ক নির্দিষ্ট অবস্থায় খকে ধরে রেখে তাকে নিয়ন্ত্রণ করেছে। প্রতারণা বলে খ এর সম্মতি ব্যতি রেখে খ এর পোশাক হতে টাকা রত্ন নিয়ে চুরির অপরাধ করেছে। তার মানে এই যে নিয়ে নিল, নিজে থেকে নিয়ে নিল, এটা চুরি হলো প্রথমে। এবং উক্ত জি কাজে ক তার শারীরিক উপস্থিতি ও মানে সামনাসামনি ছিল, খকে অনেকভাবে তাৎক্ষণিক ভীতি বা নিয়ন্ত্রণ, চুরিটি এই ক্ষেত্রে দস্যুতায় পরিণত হয়েছে এই নিয়ন্ত্রণ বা বাধা দেওয়ার কারণেই। তার মানে এটা অনেকের কাছে চুরি হতে পারে, মনে হতে পারে, বা কেউ আবার ভুল করে প্রতারণা শব্দ আছে বলে প্রতারণা মনে হতে পারে। জি তো আসলে এটা রবারি বা দস্যুতা। আরেকটি প্রবলেমেটিক প্রশ্ন, 7.7। ক তার নিজের ব্যবহারের উদ্দেশ্যে একটি নৌকা তৈরি করার জন্য খ এর জমিতে তার সম্মতি ব্যতীত, কার সম্মতি ব্যতীত? যার জমি তারই তো গাছ, তাই না? জি একটি গাছ জি কেটে ফেলে। তাহলে আমার জমি, আমার জমিতে গাছ আছে, আমার সম্মতি ছাড়া আরেকজন ব্যক্তি এই গাছটি কেটে নিয়ে যাচ্ছে, কি করবে? নৌকা তৈরি করবে। আর নৌকা তৈরি করুক আর তার বাড়ির ফার্নিচার তৈরি করুক, সেটা তো ম্যাটার না। ম্যাটার জি হচ্ছে জি আমার গাছ আমার সম্মতি ছাড়া সে কাটছে, কেটে ফেলে জি গাছ। আমি এর আগে চুরির সংজ্ঞার মধ্যে কি দেখালাম, যে গাছ কেটে ফেললেই সঙ্গে সঙ্গে সেটা চুরির সংগঠিত হবে। গাছ কেটে যদি জি জমি থেকে বাইরে স্থানান্তর নাও করে, গাছ কাটার সঙ্গে তবু সঙ্গে চলে। সেটা দাঁড়িয়েছিল, সেটা যদি সামান্য কাত হয়েও যায়, আবারও বলি গাছ দাঁড়িয়েছিল, গাছটা যদি সামান্যভাবে কাতও হয়ে যায়, তার মানে এখনো গাছের সাথে লেগে আছে, এরকম হতে পারে না, গাছ থেকে পুরোপুরি জি বিচ্ছিন্ন জি হয়নি। জি 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 তার মানে ডাল, একটা যদি গাছের ডালও কাটা হয়, ডাল বা শাখা, ব্রাঞ্চ, তো একটা জি মানে গাছ পুরোটা কাটা হয়নি, একটা গাছের শাখা কাটা হলো, এবং এই এই গাছের শাখাটা গাছ থেকে বিচ্ছিন্ন হয়নি, জাস্ট কোপ দেওয়ার কারণে একবার ঝুলে আছে গাছের সাথে। ঝুলে থাকলেও সেটা কাটা হয়েছে এবং চুরি হয়েছে বলে ধরে নিতে হবে। মানে কারণ অবস্থার পরিবর্তন ঘটালেই, হ্যাঁ, আমি অবস্থার সেটাই বলতে পরিবর্তন ঘটালেই চাচ্ছিলাম, চলে। যে যে অবস্থায় ছিল সে অবস্থার পরিবর্তন যদি ঘটায় এবং সেটা যদি অসৎ উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য হয়, চুরির 5টি উপাদানকে যদি ফিল করে, জি তাহলে সেটা অবশ্যই চুরি হবে। এখন এইটা আমার কর্মচারীও করতে পারে, আমি যদি তাকে গাছ কাটতে বলি, তাহলে তার চুরি হলো না, তাই না? না না ক কোন অপরাধ করেছে, কোন অপরাধ করেছে? ক অপরাধের নাম জানতে চাওয়া হচ্ছে, কারণ সহ উত্তর দিন, ব্যাখ্যাও করতে হবে। তাহলে প্রাসঙ্গিক আইন ও সিদ্ধান্ত একসাথে দিয়ে দিছি। 378 ধারার বিধান মতে ক চুরির অপরাধ করেছে, কেননা চুরির দখলকার, সম্পত্তি দখলকার খ এর বিনা সম্মতিতে তার জমির একটি গাছ কেটে ফেলা হয়েছে। গাছটি যতক্ষণ ভূমির সাথে সংযুক্ত অবস্থায় ছিল ততক্ষণ তা স্থাবর সম্পত্তি ছিল, কিন্তু যেই মুহূর্তে গাছটি কেটে ফেলা হয়েছে উক্ত মুহূর্ত হতে তা অস্থাবর সম্পত্তিতে পরিণত হয়েছে, যা স্থানান্তরযোগ্য, স্থানান্তর পূর্বক চুরিযোগ্য। তার মানে গাছ যখন আলাদা করা হয়েছে, এবার ঝুলে থাকলে সেটা টান দিলে তো আবার খুলে যাবে, তো সেটা কিন্তু জি স্থানান্তর করা যাবে, তার মানে এটা আবার চুরিযোগ্য। ঠিক আছে? তার মানে জি এটা চুরি হয়েছে, ব্যাখ্যা হয়ে গেল। কয়েকজন ডাকাত ক এর বাড়িতে ডাকাতি করে, সে সময় ক বাধা দিলে খ ব্যতীত অন্য ডাকাতগণ ক কে হত্যা করতে উদ্যত হয়, ক তাদের নিষেধ করে। তার মানে এখানে কয়েকজন ডাকাত বলতে এখানে সংখ্যা উল্লেখ না থাকলেও ধরে নিতে হবে ডাকাত শব্দটা ইউজ করার কারণে 5 বা তার বেশি ব্যক্তি 5 জন। আছে, 5 বা তার জি জি বেশি ব্যক্তি আছে। ঠিক আছে? জি 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 এখন ক বাধা দিলে, তাহলে ক হচ্ছে বাড়ির মালিক, ক বাধা দিয়েছে, ঢুকতে দিচ্ছে না। খ ব্যতীত অন্য ডাকাতগণ ক কে হত্যা করতে উদ্যত হয়। তার মানে এর মধ্যে খ একজন ভালো ব্যক্তি আছে, খ ভালো ব্যক্তি আছে। খ বলছে যে দরকার নাই, তাকে হত্যা করা দরকার নাই, আমরা ডাকাতি করতে আসছি, জিনিস নিতে আসছি ভাই, লুট করে চলে যায়, এখানে এই খুন খারাপি করার দরকার নাই। সে হয়তো একটু আইন জানে, মানে ডাকাত হলো ভদ্র আর কি। মানে একটু মায়া দয়া আছে, জিনিস নিবে, জি হত্যা করবে না। আবার হয়তো 396 ধারা তার জানা আছে, খুন সহ ডাকাতি করলে আচ্ছা মৃত্যুদণ্ড হতে পারে, তাই না? জি জি তো একটু জানাশোনা সচেতন ব্যক্তি,
বা প্রফেশনাল ব্যক্তি, এখন খ নিষেধ করলো, এখন খ নিষেধ করে এখন খ কে এখানে ফেরেশতা সাজানো হচ্ছে। ঘটনার মধ্যে খ কে একটা ভালো মানুষ বা ফেরেশতা সাজানো হচ্ছে, যে সে হয়তো বা পেশার কারণে চুরি বা ডাকাতি করে, কিন্তু সে ভালো মানুষ, এটা একটা ফিল দেওয়ার চেষ্টা করা হচ্ছে আপনাদের, অনেক কনফিউশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে খ কে কি সাজা দেওয়া যাবে কিনা। কিন্তু অন্য ডাকাতগণ শেষ পর্যন্ত ক কে হত্যা করে। মনে করেন 5 জনের মধ্যে খ ছাড়া অন্যান্যরা কি করে, 4 জন মিলে ক কে মেরে ফেললো। খ কিছু, জি ক মানে খ কিন্তু মারেনি। এক্ষেত্রে খ এর কোনো শাস্তি হবে কি? দেখেন কি ধরনের প্রশ্ন করছে, খ কে ভালো সাজানো হচ্ছে, এই ভালো লোকটাকে কি আসলে জি সাজা দেওয়া যাবে, এরকম একটা ফিল দেওয়ার চেষ্টা, মানে কমন সেন্স থেকে মনে হবে যে না, একে সাজা দেওয়া তো উচিত না, সে তো ওই ক কে বাঁচানোরই চেষ্টা করছিল, তাই না? জি জি এখন যদি প্রশ্নে আরেকটু যুক্ত করে দিই, ক হচ্ছে খয়ের ভাই, আপন ভাই, আপন ভাইয়ের বাড়িতে ডাকাতি করতে গেছে তার বন্ধুদের নিয়ে। এখন ভাইকে বাঁচানোর জন্য ভাইয়ের প্রতি তো একটা দরদ থাকবেই, তাই না? জি। এরকম হতে পারে না, ভাইয়ের বাসায় বাড়ি ডাকাতি করতে পারে না, ঘটনা ঘটতে হ্যাঁ পারে। করে, ওর আরো ডাবল মৃত্যুদণ্ড দিতে হবে স্যার। সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক যুক্তি সহ উত্তর দিন। তার মানে দরদ তৈরি হলো, মায়া তৈরি হলো, ওই ব্যক্তিকে কি সাজা দেওয়া যাবে কিনা। আচ্ছা, তাহলে 91 ধারায় 5 বা ততোধিক ব্যক্তি যখন দস্যুতা সংগঠিত করে তখন তাকে ডাকাতি বলে। আমি কিন্তু এই যে ঘটনা বিচার্য বিষয় পড়ে দিচ্ছি না, কারণ সেটা জি জি দরকার আছে বুঝতে বলে পারছি। মনে করছি না। জি সিদ্ধান্ত, আলোচ্য প্রশ্নের তথ্যসমূহ ও 391 ধারার বিধান মতে বলা যায় যে, যেহেতু প্রশ্নে স্পষ্টভাবে উল্লেখ আছে, কি উল্লেখ আছে, কয়েকজন ডাকাত, জি সেহেতু ধরে নিতে হবে অপরাধীর সংখ্যা এই ক্ষেত্রে 5 বা ততোধিক, তাই না? সংখ্যা উল্লেখ নাই যেহেতু, জি কতজন আছে, বা এখানে ক খ গ ঘ ঙ চ এভাবে তো ব্যক্তির নামও উল্লেখ করা নাই, বা রহিম করিম এই ধরনের মানুষের নামও উল্লেখ করা নাই 5 বা তার বেশি। এখানে কয়েকজন ডাকাত, এই ডাকাত শব্দটা উচ্চারণ করার কারণে কিন্তু 5 বা ততোধিক এখানে অফেন্ডার আছে, এটা ধরে নিতে হবে। তো 396 ধারার বিধান মতে ডাকাতি সংগঠনকালে খুন করেছে তা বিবেচ্য নয়, সরি, কে খুন করেছে তা বিবেচ্য নয়। এখানে 391 ধারায় ডাকাতির সংখ্যা পেলাম, 396 ধারা এখানে আমাকে আবার নিয়ে আসতে হবে। আপনি চাইলে প্রাসঙ্গিক আইনের মধ্যেও 396 ধারা দিতে পারেন, কিন্তু এখানে সিদ্ধান্তের মধ্যে আমি নিয়ে আসছি কারণ এটা একটা ধারাবাহিকতা বজায় রাখার জন্য, ফ্লোটা বজায় থাকে, এখানে যদি 96 ধারা আমি ইনকর্পোরেট করি, ঠিক আছে? তো জি সংজ্ঞা লাগবে, আবার 396 লাগবে, দুইটাই লাগবে। তো 396 ধারায় কে খুন করেছে তা বিবেচ্য নয়, খুনসহ ডাকাতির জন্য ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেককেই মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে বা অনধিক 10 বছরের সশ্রম কারাদণ্ডে এবং সেই সাথে অর্থদণ্ডেও দণ্ডিত করতে হবে বা করা যায়। তো এখানে 396 ধারায় বলা হচ্ছে কে করলো খুন, বা কে অস্ত্র চালালো, কে গুলি করলো, সেটা ম্যাটার না। ওখানে যারা যারা উপস্থিত ছিল তারা প্রত্যেককেই কিন্তু মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যাবে। মানে এখানে অনেকটা জয়েন্ট লাইবিলিটির মতন, তাই না? জি জি জি। এখন জয়েন্ট লাইবিলিটি আছে বলে এখানে কি 34 ধারা দেওয়ার দরকার আছে? দরকার নাই। এখানে 149 ধারার দেওয়া দরকার আছে? 50। কমন অবজেক্ট না না দরকার না। নাই। এখানে খুন হয়েছে, 302 ধারা দেওয়ার দরকার আছে? দরকার নাই। তার মানে 96 ধারা একাই 302 এর কাজ করছে, আবার 34 বা 149-এরও কাজ করছে। জি বুঝতে জি জি বুঝতে পারলেন? তার মানে জি 96 ধারা এখানে নিচে লিখতে পারেন, 96 396 ইকুয়াল টু 302 প্লাস 149। তার মানে যদিও এখানে গাণিতিক একদম। ভাবে হয়তো বা যোগ করলে মিলবে না, তাহলে 149 আর 302 মিলেই কিন্তু 96 ধারার ওয়েটটা আছে, একের মধ্যেই সব আছে। তো অনেক সময় চার্জ গঠন করা হবে কোন কোন ধারায়, সিআরপিসির মধ্যে কিন্তু এই ঘটনা চলে আসতে পারে যে এদের বিরুদ্ধে কত ধারায় চার্জ গঠন করা হবে, তখন হয়তো বা 396 ও 302 আবার 149 এইভাবে চলে আসতে পারে, এমসিকিউ নোটেও মানে পরীক্ষাতে আসতে পারে না এই ঘটনা দিয়ে। স্যার, আচ্ছা স্যার, 396 স্যার 302 আসবে না স্যার, আপনার ওই আসবে না, আসবে না। মানে 149 বা 34? জি আমি তো বলেই দিচ্ছি, 396 ইকাল টু 302 প্লাস 149, মানে এই দুইটার জি জি। কম্বিনেশন নেই, 396 একাই যথেষ্ট। 396 ওই একাই 100 আর কি। একাই 100, 100% কাভার করবে, অন্য কোনো সেকশন জি আসার সুযোগ নেই। এখানে কিন্তু জি। সিআরপিসি থেকে প্রশ্ন আসতে পারে, সিআরপিসির যে আচ্ছা চার্জ সংক্রান্ত বিধানগুলো আছে, যে এই ক্ষেত্রে এই ঘটনা তুলে দিয়ে যদি বলি কত ধারায় চার্জ গঠন করা হবে, তো অপশনে দিলাম 302 ও
149, আবার দিলাম হচ্ছে 302, 149 ও 396। এইভাবে তিনশো অপশন সেট ছিয়ানব্বই করলে জাস্ট 396 একটা জি সেকশনই হবে। মানে এই জি 396 এর মধ্যে জয়েন্ট লাইবিলিটির উপাদানও অ্যাড করা আছে, মানে খুবই একটা জি ডেঞ্জারাস সেকশন। অতএব এটা স্পষ্ট যে, কিভাবে স্পষ্ট হচ্ছে, 396 ধারায় যেটা বিধান আছে সেটা, 396 ধারায় খুনসহ ডাকাতির সংজ্ঞাও আছে, আবার শাস্তির বিধান 2 in 1 দেওয়া আছে। তাহলে জি খুনসহ ডাকাতির সময় খ এর উপস্থিতি প্রমাণিত হলে, খ ওখানে ছিল, এতটুকু যদি প্রমাণ হয়, সে সেখানে যে কাউকে চড় দিয়েছে, না কাউকে বাঁচাতে গিয়েছে, না নিজেদের মধ্যে মারামারি করেছে ওই ভিকটিমকে বাঁচাতে গিয়ে, সেটা ম্যাটার না। সে সেখানে ছিল এবং জি সেখানে একটা ভিকটিম খুন হয়েছে। খকে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে বা অনধিক 10 বছরের সশ্রম কারাদণ্ডে এবং সেই সাথে অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে। বুঝতে পেরেছেন? জি আচ্ছা, এখানে যদি ধস্তাধস্তির কারণে মনে করেন যে ভিকটিম না মারা গিয়ে ওই ডাকাতির করতে গেল, ডাকাতি করতে যে ওই ডাকাতি দলের ডাকাতদের মধ্যে যদি একজন মারা যায়, তাহলে কার অপরাধ হবে বলেন? ডাকাতি করতে গেছে, ডাকাতি করতে যে ডাকাতদের মধ্যে একজন মারা গেছে। কি কারণে মারা গেছে? কারণ যে ডাকাত, মানে যে যাই বার্লির মালিকের কাছে হয়তো বা মারাত্মক অস্ত্র ছিল, ওই অস্ত্র দিয়ে একজন জি ডাকাতকে মেরে ফেলেছে। একজন মারার কারণে যে ভিডিও আমরা দেখলাম, মনে করে ভিডিওতে আমরা জি যেটা দেখেছি, ভাইরাল ভিডিও, যে ডাকাতরা পালিয়ে চলে গেল। এখন মনে জি করেন ঘটনাটাকে আমি একটু টুইস্ট করলাম বা একটু অ্যাড করলাম, কি যে বাড়ির মালিক তার বাড়ি থেকে মনে করেন একটা ধারালো অস্ত্র নিয়ে এসে একজন ডাকাতের গলায় আঘাত করে তাকে মেরে ফেলেছে। ঠিক আছে, এটা আমরা ঘটনা জি জানতে পারলাম। এবার বাড়ির মালিককে কি সাজা দিবেন বলেন? স্যার, এটা স্যার আপনার সাধারণ ব্যতিক্রমে যাবে স্যার, আত্মরক্ষার অধিকার। বাড়ির কত মালিক যদি ধারায়? প্রমাণ করতে পারে যে কত ধারায়? জি স্যার, কত ধারায় 96 যাবে? ধারা স্যার, হুম? 96 ধারা স্যার। সম্পত্তি রক্ষা স্যার 100 ধারায় যাবে স্যার। 100 ধারায়? না, 103 ধারায় যাবে। 103 স্যার। 103 ধারায় যাবে। সম্পত্তি রক্ষার্থে কি করেছে? জি সম্পত্তি জি রক্ষার্থে সে রাইট অফ প্রাইভেট ডিফেন্সের মাধ্যমে অন্য ব্যক্তির প্রাণ কেড়ে নিয়েছে। 103 যাবে। 100 ধারা আসতে পারে যদি বলে যে আমাকেও আঘাত করতে আসছিল। এখন যদি নিজেকে এবং বাড়ির অন্যান্য ব্যক্তিদেরকে রক্ষা করতে, তার মানে তারা যদি লুট করতে গিয়ে শুধুমাত্র মাল না, বাড়ির লোকজন বা মহিলাদের ওপরেও কুনজর দিচ্ছিল বা রেপের চেষ্টা করেছে, তখন কিন্তু 100 ধারাও জি জি চলে আসতে পারে। তাছাড়া জাস্ট আচ্ছা, ডাকাতি আটকানোর জন্য, সম্পত্তি লুট আটকানোর জন্য যদি সেখানে হত্যা তাহলে সংগঠন এখানে করা হয়, অ্যাপ্রোপ্রিয়েট ধারা 103। তাহলে 103। এক্ষেত্রে প্রাথমিকভাবে আচ্ছা 103, কিন্তু 100 ধারা জি জি আসতেও পারে ঘটনাক্রমে। আচ্ছা এখন আচ্ছা। ডিফেন্সটা নিবে, ডিফেন্স লয়ার কিভাবে সেটা ঘটনা বলে দিবে। তো আমি যেটা স্যার এরকম বললাম, প্রশ্ন মনে হয়, মানে স্যার এরকম প্রশ্ন মনে হয় মাঝে মাঝে করলে ভালো হয় স্যার। না আমি আরো একটু ক্লিয়ার হয় এটা ক্লিয়ার ভালো করলাম লাগবে। আপনার, এই যে যখন বাস্তবে এই ধরনের দেখবেন আদালতে, তখন জেরা করতে যখন দেখবেন, ক্রস এক্সামিনেশন, আর্ট অফ জি ক্রস এক্সামিনেশনে চলে আসবে, আচ্ছা দেখবেন 7 খুন মাপের মতন হয়ে যাবে, যে খুন করেছে ঠিকই, জি মাফ হয়ে যাচ্ছে। আচ্ছা, একটি মামলায় একজন অভিযুক্তের বিরুদ্ধে, একজন অভিযুক্তের বিরুদ্ধে পেনাল কোডের 379 এবং 411, মানে চুরি, এবং 411তে আছে চোরাই মাল যার কাছে পাওয়া যায়, মানে মালামাল উদ্ধার জি ধারায় চার্জ গঠিত জি হয়। অভিযুক্তের বিরুদ্ধে দোষ প্রমাণিত হওয়ায় ম্যাজিস্ট্রেট তাকে 379 ধারায় 2 বছরের সশ্রম কারাদণ্ড এবং 411 ধারায় 6 মাসের সশ্রম কারাদণ্ড দিলেন। তার মানে উভয় ধারায় চার্জ গঠন করেছেন, উভয় ধারায় সাজা দিয়েছেন আলাদা আলাদা। উক্তরূপ কারাদণ্ড সঠিক হয়েছে কি, সংশ্লিষ্ট আইনের বিধান উল্লেখে উত্তর দিন। এটা অবশ্যই সঠিক হয়নি, কারণ যে চুরি করেছে সাধারণত চোরাই মাল তার কাছেই থাকবে। তার মানে একই জি ব্যক্তিকে এই চুরি এবং 411 ধারার জন্য সাজা দেওয়া যায় না। যদি দুই ব্যক্তি যে কোনো থাকতো যে একটা ক দিন স্যার। চুরি করেছে আর খয়ের কাছে মাল পাওয়া গেছে, তাহলে আলাদা আলাদা সেকশনে উভয়কে অভিযুক্ত করে বিচার করে আলাদা সাজা দেওয়া যাবে। ক্লিয়ার হলো বিষয়টা? জি তাহলে এখানে চুরির সংজ্ঞা দেওয়া হয়েছে, চুরির সংজ্ঞা দিয়ে দিলাম। আর 411 ধারা আলোচনার আগে আমাদের 410 ধারায় চোরাই মালের সংজ্ঞা সম্পর্কে জানতে হবে। তো চোরাই মাল বলতে চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা, আত্মসাৎ এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ইত্যাদির মাধ্যমে হস্তান্তরিত সম্পত্তিকে চুরিকৃত বা চোরাই মাল বা লুটকৃত মাল বলে।
তাহলে এই যে লুটকৃত মাল পাওয়া গেছে, পাওয়া গেলে শাস্তি হচ্ছে 411 ধারায়। তাহলে উপরোক্ত আইনের বিধান বিশ্লেষণ করলে উপলব্ধি করা যায় যে চুরির ক্ষেত্রে অপরাধী নিজে সম্পত্তি নিয়ে যায়, এখন নিয়ে যাওয়ার সময় যদি ধরা পড়ে তাহলে তার কাছেই তো পাওয়া যাবে, তাই না? জি। তাহলে কেউ যদি চুরি করে, চুরির জন্য তাকে সাজা দেন, তার কাছে মাল তো পাওয়া যাবে, চুরি করলে তো তার কাছে মাল পাওয়া যাবে। তার কাছে যদি মাল পাওয়া না যায়, সেক্ষেত্রে হয়তো বা সে খালাসও পেয়ে যেতে পারে, সে দাবি করতে পারে আমি চুরি করিনি, আমি নির্দোষ। তাহলে যার কাছে মাল পাওয়া গেছে সেই চোর, এটা প্রাথমিকভাবে ধরে নিতে হবে। এখন সে যদি বলে যে আমার কাছে মাল আছে ঠিক আছে, কিন্তু আমি চুরি করিনি, অমুকের কাছ থেকে এটা আমি নিয়েছি, তাহলে এখানে ইনভলভমেন্ট দুজন ব্যক্তির হয়ে গেল। তার মানে একক ব্যক্তিকে চুরির দায়ে এবং চুরিকৃত মাল রাখার দায়ে ফাঁসানো যায় না বা সাজা দেওয়া যায় না। ফলে প্রাথমিকভাবে যে ব্যক্তি চুরি সংগঠিত করেছে তার নিকটই চুরিকৃত মাল বা চোরাই মাল থাকাটি স্বাভাবিক। এই লাইনটাই হচ্ছে আপনার প্রশ্নের উত্তর। আবার আচ্ছা। যেহেতু চুরিকৃত মালকেই চোরাই মাল বলে, সেহেতু একই সম্পত্তি চুরি করার জন্য ও চোরাই মাল সঙ্গে রাখা বা গ্রহণের দায়ে একই ব্যক্তিকে একই একই সাথে দ্বৈত শাস্তি দেওয়া যায় না। মানে আমি চুরি করলাম, আবার চোরাই মাল আমার কাছেই পাওয়া গেল, তাহলে আমাকে দুইটা সাজা ভোগ করতে হবে না। এটা তাহলে কি হবে? ভুল রায় হয়ে যাবে, তাই না? জি। এই যে এই মুহূর্তে যে আলোচনাটুকু করলাম, এই আলোচনা কি আমাদের পেনাল কোড পড়ে বোঝা যায়? এটা পেনাল কোড পড়ে কিন্তু এটা বোঝা যায় না, যেহেতু পেনাল কোডের কোনো সেকশনে এই মুহূর্তে যে আলোচনাটুকু করলাম আমি, এটা স্পষ্টভাবে নাই। তাহলে আমাদের কি করতে হবে? একটা কেস ল এর সহযোগিতা নিতে হবে। কেস ল কখন আমি দিব? যখন সেকশনে পর্যাপ্ত তথ্য নাই, তখন কেস ল দিতে হবে। কেস ল দেওয়ার প্রয়োজনীয়তা তখনই হয়। প্রশ্নে যদি উল্লেখ করে নজির সহ উত্তর দিন বা আচ্ছা। প্রাসঙ্গিক কেস ল সহ উত্তর দিন, তখন আপনাকে কেস ল দিতে হবে, নজির কেস ল বা প্রেসিডেন্ট যেটাই বলি না কেন। তো এখানে কিন্তু একটা কেস লর প্রয়োজনীয়তা আছে বলে আমি কেস ল এখানে সেট করে দিয়েছি। আর মুসলিম মন্ডল অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট, এতটুকু দিতে পারেন। অথবা আপনি লিখতে পারেন যে 14 DLR 595। তার মানে এই কেস ল লেখার নিয়ম হচ্ছে আপনি পুরোটাই লেখেন, ফাইন, অথবা জাস্ট আপনি এই কেস রেফারেন্সটুকু লেখেন। এই যে গ্রিন হাইলাইটেড জায়গা 14 DLR 595, এতটুকুকে বলে কেস রেফারেন্স। এতটুকু দিলেই আপনার হয়ে যাবে। আপনার যদি কেস রেফারেন্স সংখ্যা মনে রাখতে কষ্ট হয়, আপনি পার্টিদের নাম মনে রাখেন, মুসলিম মণ্ডল ও অন্যান্য বনাম রাষ্ট্র, এতটুকু যদি মনে রাখতে পারেন, বাংলাতেও লিখতে পারেন, কিন্তু কেস ল ইংরেজি যেমন আমরা আইনের নাম লিখছি, তেমন কেস লটা ইংরেজিতে দিলে একটু ভিজিবল হবে দেখতে, সহজেই পাওয়া যাবে, তখন নম্বরটা ক্যারি করতে সুবিধা হবে। তো আমি কেস ল ইংরেজিতে দেওয়ার পরামর্শ দিচ্ছি। তো এখানে আপনি হয় পার্টিদের নাম দেন, অথবা আপনি এই কেস রেফারেন্স দেন, কত ডিএলআর এ আছে বা কোথায় আছে, অথবা দুইটার কম্বিনেশনে দেন। দুইটার কম্বিনেশন দিলে ফাইন, আলাদা আলাদা দিলেও ফাইন। তার মানে কেস ল লেখার নিয়ম কয়টা? তিনটা: পার্টিদের নাম, অথবা রেফারেন্স কোথায় আছে সেটা, অথবা দুইটার কম্বিনেশনে। এখানে দুইটার কম্বিনেশনেই দেওয়া আছে। মামলার রায়ে বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে দণ্ডবিধির 380 ও 411 ধারায় দোষী সাব্যস্ত করে একত্রে দণ্ড প্রদান করা যায় না। তার মানে ওই মামলাটা 380 ছিল, আমরা যদিও এটা 379 প্রশ্ন এসেছে, 380-তে মানে ইনডোরে চুরি, আর 379 হচ্ছে আউটডোরে চুরি, তাই না? তার জি। মানে জি। এখানে তাত্ত্বিকভাবে কোনো পার্থক্য আসবে না। আসামিকে 380 ধারায় দণ্ড দেওয়া হলে তাকে 411 ধারায় দণ্ড দেওয়া যাবে না, এখানে বলাই আছে। তাই আমরা সিদ্ধান্তে আসবো যে আলোচ্য ঘটনার অভিযুক্তের বিরুদ্ধে দোষ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাকে 379 ধারায় 2 বছরের সশ্রম কারাদণ্ড ও 411 ধারায় 6 মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন, যা বৈধ রায় নয়। তাহলে এবার আমি উত্তর দিয়ে দিচ্ছি বৈধ কিনা, তা আমি বলে দিলাম এবার বৈধ রায় নয়। কারণ এবার আমি ব্যাখ্যা দিচ্ছি, একই সম্পত্তির চুরি করার জন্য এবং চোরাই মাল সঙ্গে রাখা বা গ্রহণের দায়ে একই ব্যক্তিকে একই সাথে দ্বৈত শাস্তি দেওয়া যায় না। এক্ষেত্রে শুধুমাত্র 379 ধারায় দণ্ড প্রদান করলে তা সঠিক ও বৈধ হতো। তাহলে কি করে সেটা বৈধ করা যেত সেটাও সাজেস্ট করা হলো। এটা আসার পসিবিলিটি কম, এই ধরনের প্রশ্ন জুডিশিয়ারিতে আসে। জুডিশিয়ারির আচ্ছা। প্রশ্নে বলা হয় যে একটা রায় বৈধ হয়েছে না অবৈধ হয়েছে। তো কেন বলা হয়? কারণ জুডিশিয়ারির পরীক্ষা বিচারক
নিয়োগের জন্য হয়। তো একজন বিচারকের মনের মধ্যে কি চলছে, তার বিচারিক মাইন্ডটা জি কেমন, জি জি। তাকে আর রায় বিচারক যেহেতু হিসেবে করে নিয়োগ দেয়। দেওয়া হবে। ভাইভাতে কিন্তু অনেক এরকম সিচুয়েশনাল প্রশ্ন করে। ভাইভা কিন্তু সো হার্ড হয়। অনেকে আছে এমসিকিউ পাশ করেছেন, লিখিত পাশ করেছেন 3 বার 4 বার 5 বার ভাইভা দেওয়ার পরে তার চাকরি হয়েছে। বুঝতে পেরেছেন কেন? জি কারণ জি এখানে অল্প সংখ্যক ব্যক্তিকে বিচারক হিসাবে নিয়োগ দেওয়া হয়। এই কারণে খুব কম্পিটিটিভ এক্সাম। আর আমাদের বার কাউন্সিল কিন্তু কম্পিটিটিভ এক্সাম না, কারণ এখানে যতজন পাশ করবে সবাই অ্যাডভোকেট হতে পারবে। যখন পোস্ট সংখ্যা নির্দিষ্ট হয়ে যায় তখন কম্পিটিশন হয়। আর এখানে কম্পিটিশন নাই। আপনি পাশ করার কারণে আপনার বন্ধু ফেল করবে এটা তো না। কিন্তু জি জি জি। এই যেখানে চাকরির সংখ্যা পোস্টের সংখ্যা নির্দিষ্ট থাকে তখন আপনি পাশ করার কারণে আরেকজন ফেল করবে। কারণ জি কম্পিটিশন, একটা পোস্টের বিপরীতে 100 জন বা 60 জন কম্পিটিশন করছে। বুঝতে পেরেছেন কথাটা? তাহলে যেখানে জি পোস্ট জি সংখ্যা নির্দিষ্ট থাকে দ্যাট ইজ দ্য কম্পিটিটিভ এক্সাম। কিন্তু আপনাদের এক্সাম কম্পিটিটিভ না। অনেকে বলে এটা খুব কম্পিটিশন, কম্পিটিশনে তো কিছু নাই। অন্য কেউ লাইসেন্স পেলে আপনার লাইসেন্সে কোনো কি বাধার সৃষ্টি হবে না, আপনি যদি ভালোভাবে পরীক্ষা দেন। কারণ আগে জি থেকে ঘোষণা দেয় না যে আমরা এবার 2000 নিব, এবার 3000 নিব, এই ধরনের তো বিধান নাই, তাই না? ক, খ, গ, ঘ এবং উ একটি ডাকাতি সংগঠন করেছে। কয়জন? 5 জন আছে ডাকাতি। পাঁচজন। নো প্রবলেম। ডাকাতি, চুরি হওয়া দ্রব্যাদি, ডাকাতিতে চুরি হওয়া দ্রব্যাদির মধ্যে খ এর দখল হতে একটি মোবাইল সেট, মানে যে ডাকাত তার কাছ থেকেই, খ নামক একজন ডাকাত থেকে একটা মোবাইল সেট পাওয়া গেল। এবং চ এর দখল হতে একটি স্বর্ণের গলার হার উদ্ধার হয়েছে। চ এর নাম কি এখানে আছে ডাকাতের দলের মধ্যে? না। নাই। তার মানে এখানে খ ডাকাত নিজেই তার কাছে একটা মোবাইল সেট আছে। মানে ওই ডাকাতিতে, ডাকাতি করা লুট করা সম্পত্তির একটা অংশ ক্ষয়ের কাছে আছে, মানে ডাকাত নিজেই সেটা হোল্ড করছে নিজের কাছে। আর চ হচ্ছে হয়তোবা কোনো স্বর্ণকার তার কাছে কেউ বিক্রয় করেছে, তার ভাগের অংশটুকু চ একজন স্বর্ণকার তার কাছে পাওয়া গেল। চ হারটি চুরি হওয়া দ্রব্য জেনেই তা ঘ এর নিকট থেকে ক্রয় করছে। আচ্ছা, ঘ এর ভাগে ওই হারটি পড়েছিল, ঘ যেটা স্বর্ণকার চ এর কাছে দিয়েছে। সে স্বর্ণকার হবে সেটা না, যে অন্য ব্যক্তি হতে পারে, তাই না? জি জি তাহলে এই ধরনের মাল বাস্তবে যদি সেটার মূল্য 5 লক্ষ টাকা হয় তাহলে নিশ্চয়ই 2-1 লক্ষ টাকাতেই কম দামে পেয়েছে, তাই না? জি জি। আর আপনি যেটা কম দামে পাচ্ছেন হয়তো বা সেটা কি নকল জিনিস, অথবা সেটা মানে চুরি করা জিনিস বা ডাকাতি করা জিনিস, প্রকৃত মালিকের কাছ থেকে কিনছেন না, তাই না? এরকম সিচুয়েশন হতে পারে। জি তার মানে জেনে শুনে আপনি অবৈধ জিনিস কিনছেন। ক, খ, গ, ঘ, ও এবং চ, এই 6 জন আসামির বিরুদ্ধে পেনাল কোড এর 395 মানে ডাকাতি, ও 412, 412 হচ্ছে সম্পত্তির যার কাছে পাওয়া গেল বা যাই সে জেনে শুনে, যার কাছে সম্পত্তি নাই, মানে এই যে চ জেনে শুনে জিনিস নিল, তাই 412 ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। আপনি কি সকল আসামিকে উভয় ধারায় শাস্তি দিবেন? তার মানে ডাকাতদের সাথে এই যে চকে কি ব্লেন্ড করা যাবে কিনা একসাথে? বুঝতে পেরেছেন? আচ্ছা। এটা জানতে চাওয়া হয়েছে। তো এইটা আমি মোটামুটি হ্যাস্টি ওয়েতে দিয়েছি আমি উত্তর। আমরা এখন ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে এটার, আচ্ছা, যেটা আলোচনা করছিলাম, প্রশ্ন, প্রশ্নের মধ্যে বলা হচ্ছে যে 5 জন ডাকাত কিছু লুট করলো, ডাকাতি করলো, করার পরে ডাকাতদের কাছ থেকে একটা, 5 জনের একজনের কাছ থেকে কি পাওয়া গেল? একটা মোবাইল সেট পাওয়া গেল। এবং চ নামের অপর একজন ব্যক্তি যে ডাকাত দলে ছিল না, সে একটা সাধারণ ব্যক্তি হতে পারে, কোনো ব্যবসায়ী হতে পারে, সে একটা স্বর্ণের হার নিয়েছে। হ্যাঁ, প্রশ্ন বোঝা গেছে? জি জি স্যার। তার মানে আমরা অলরেডি কি করলাম, বিরতির আগে যে কোশ্চেন, যে ব্রেকডাউন, প্রশ্ন ব্রেকডাউন করে ফেলেছি। এবার আমরা উত্তর করব। তো এখানে আমি পয়েন্ট আউট করিনি, মানে হ্যাস্টি ওয়েতে লিখেছি। আপনারা নিজের মতো করে যে পদ্ধতিতে লিখতে ইচ্ছুক লিখতে পারেন, কারণ 4টি পদ্ধতি আমি লেখা শিখিয়েছি। আপনার যেটা সুবিধা হয় সেটা করবেন। আলোচ্য ঘটনায় ক, খ, গ, ঘ এবং ও একটি ডাকাতি সংগঠন করায়, হ্যাঁ, তাদের 5 জনের বিরুদ্ধে পেনাল কোডের 395 ধারায় অভিযোগ গঠন করতে হবে। এক্ষেত্রে খ এর দখল থেকে একটি মোবাইল সেট উদ্ধার হওয়ার কারণে আলাদাভাবে কোনো ধারায় অভিযোগ গঠনের প্রয়োজন নেই। কেন নেই? কারণ যেই ডাকাত তার কাছেই তো মাল পাওয়া যাবে। এর আগে আমরা জি যেমন দেখলাম 411 মতন, তাই না? জি
চুরির সাথে 411 ধারা যেমন আসে না, তেমন কেননা ডাকাতিতে লুটকৃত মাল উক্ত ডাকাতিতে অংশগ্রহণকারী ডাকাত দলের কোনো সদস্যের নিকট থাকাই স্বাভাবিক। স্বাভাবিক। তাহলে এখানে বলা হচ্ছে খ ডাকাত কিনা সেটা দেখতে হবে। হ্যাঁ, খ নিজে ডাকাতি সংগঠিত করেছে, তার মানে তার কাছে মাল পাওয়া গেছে, তার হিস্সা বা তার অংশের তার কাছে পাওয়া গেছে মোবাইল ফোন। এখন জি তাকে জাস্ট ডাকাতির জন্য 395 ধারে অভিযুক্ত করতে হবে, এবং সেখানে কিন্তু খুনটুন হয়নি, 396 আসবে না। ঠিক আছে, জি এতটুকু জি প্রথম পার্টের উত্তর। দ্বিতীয় পার্ট হচ্ছে অপরদিকে চ এর জন্য কি হবে, তার মানে এখানে ক খ গ ঘ উ সবগুলোকেই 395 ধারায়, ইভেন খ সহ তার কাছে আলাদাভাবে মোবাইল ফোন পাওয়া যাক আর না যাক সেটা ম্যাটার না। অপরদিকে চ এর দখল থেকে একটি স্বর্ণের গলার হার উদ্ধার হয়েছে, যা সে চুরি হওয়া দ্রব্য জেনেই বা লুট হওয়া দ্রব্য জেনেই তা ঘ এর নিকট থেকে গ্রহণ করেছে। এখানে বলে দেওয়া আছে প্রশ্নে কার কাছ থেকে নিছে, ঘয়ের কাছ থেকে। তাহলে ঘ একজন ডাকাত, তাহলে ডাকাতের কাছ থেকে ডাকাতিকৃত বা লুটকৃত মাল সে নিয়ে নিল। তাহলে এক্ষেত্রে চয়ের বিরুদ্ধে 412 ধারায় অভিযোগ গঠন করতে হবে। সুতরাং সকল আসামিকে 395 ও 412 ধারায় শাস্তি দেওয়া যাবে না। ক্লিয়ার হলো বিষয়টা? জি ঠিক আগের প্রশ্ন যেরকম ছিল যে একই ব্যক্তি, একজন যদি ব্যক্তি হয়, চুরির জন্য এবং চোরাই মাল রাখার জন্য অভিযুক্ত করা যাবে কিনা, বিচার করা যাবে কিনা, তো উত্তর হচ্ছে স্টেট কার্ড হচ্ছে না, লাউড অ্যান্ড ক্লিয়ার। এখানে জি যেটা হচ্ছে যারা ডাকাতি করেছে তাদের জন্য ডাকাতির শাস্তি হবে, ডাকাতি করা মাল রাখার জন্য তাদেরকে শাস্তি দেওয়া দরকার নাই। তাহলে ডাকাতি করা মাল রাখার জন্য 412 ধারায় যে শাস্তি দিব, সেটা ডাকাত ভিন্ন অন্য কোনো ব্যক্তি হতে হবে। এটাই হচ্ছে মূল বক্তব্য। এটা যদি বুঝতে পারেন তাহলে এটা যে কোনো ভাবে লিখতে পারেন। আমি এখানে সিদ্ধান্ত অংশটুকু শুধু দিয়ে দিয়েছি, বাদ বাকি আপনারা উত্তর করতে পারবেন আশা করি। পারবেন না? জি আচ্ছা, কারো সমস্যা? 11 নম্বর প্রশ্ন। এ মহাসড়কে, মহাসড়ক বলতে মেন রোডে তাই না, হাইওয়েতে জি বা রাজপথে, রাজপথ মহাসড়ক একে, জেডকে পিস্তল দেখে তার টাকার ব্যাগ দাবি করে, তার মানে রাস্তায় ছিনতাই করছে। এন্ড ছিনতাই করতে যে যদি পিস্তল বের করে, তাহলে সেটার চুরি থাকবে না, কি হয়ে যাবে, দর্শিত হয়ে যাবে, দর্শক কারণ আছে। একজন জি আছে। আবারও বলি, ছিনতাই আপনারা লিখে নিতে পারেন, ছিনতাই থেকে দুইটা অপরাধের সৃষ্টি হতে পারে। ছিনতাই থেকে দর্শিতা হতে পারে, ছিনতাই থেকে চুরি হতে পারে। ছিনতাই আলাদাভাবে কোনো অপরাধ নয়, ছিনতাই হচ্ছে অপরাধের ম্যানার। আমরা একটা পোশাকি নাম বা প্রচলিত নাম দিয়েছি, ছিনতাই হয়েছে। যারা সাংবাদিক তারাও কিন্তু ঢালাও করে লেখে যে ছিনতাই হয়েছে, ছিনতাইকারী। তো ছিনতাইকারী ছিনতাই, তো যেটা বলছিলাম যে ছিনতাইকারী বা ছিনতাই হয়েছে এই ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা লিখিত পরীক্ষার লেখার সুযোগ নাই। ঠিক আছে, কারণ পেনাল জি কোডে ছিনতাই বলে কোনো অপরাধের রেকগনিশন সংজ্ঞা নাই। নেই। হ্যাঁ, স্বীকৃতি নাই। তো ছিনতাই বলতে সেখানে হয় চুরি হয়েছে, না হলে দূর্ষতা হয়েছে, আর 5 জনের বেশি হলে ডাকাতি হতে পারে। ঠিক আছে, জি তো এখানে পিস্তল দেখিয়ে তার মানে তাৎক্ষণিক ভয় দেখেছে, পিস্তল বের করলে মানুষ ভয় পাবে না। জি ফলে জেড ভয় পেয়ে উক্ত ব্যাগটা এ কে দিতে বাধ্য হয়, তার মানে নিজে অর্পণ করে। তার মানে এক্সটর্শন, কিন্তু পিস্তল বের করার কারণে সেটা কি হয়েছে, দর্শকতা স্যার। দর্শিত হয়েছে, এরকম মনে হতে পারে, কিন্তু এটা চুরি করতে গিয়ে কিন্তু কি হয়েছে, দর্শিত হয়েছে, এরকমও মনে হতে পারে। জি তো যাই হোক, এক কথায় সেটা দর্শিত হয়েছে। তাহলে এখানে আমরা ঘটনা বিচার্য বিষয় লেখার পরে প্রাসঙ্গিক আইনের ব্যাখ্যা সহ সিদ্ধান্ত হচ্ছে 390 ধারায় দস্যুতার সংজ্ঞা দেওয়া হয়েছে। অত্র ধারার বিধান মতে প্রত্যেক দস্যুতাই হয় চুরি নচেত বলপূর্বক আদায়ের সংজ্ঞা প্রদান করা হয়েছে, মানে উপাদান আছে, যেটা আমরা 1 নম্বর প্রশ্নের মধ্যে পেয়েছিলাম। ঠিক সেম প্রশ্ন, চুরি যখন দস্যুতায় পরিণত হয়, চুরির সময় স্বেচ্ছায় কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো বা আঘাত প্রদান বা বেআইনি বাধা প্রদান করলে বা উক্তরূপ চেষ্টা করলে, আর মৃত্যু আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় দেখালে। তাহলে তাৎক্ষণিক ভয় বা ইনস্ট্যান্ট থ্রেট, এই শব্দটা যদি আপনারা ফিল করেন যে এই ঘটনা ঘটছে, তাহলে সেটা অবশ্যই রবারি হবে। আর বলপূর্বক আদায় যখন দস্যুতায় পরিণত হয়, এটা প্রাসঙ্গিক আইন এবং ব্যাখ্যা একসাথে দিয়েছি। যে ব্যক্তিকে ভয় দেখানো হচ্ছে তার নিকটে থাকা, আর ওই যে তাৎক্ষণিক ভয় দেখানো এবং অর্পণে বাধ্য করা, এই 3টা উপাদান। এবার আমরা সিদ্ধান্তে আসছি, আলোচ্য
ঘটনায় এ মহাসড়কে জেডকে পিস্তল দেখিয়ে তার আহ, টাকার ব্যাগ দাবি করে। দেখেন এখানে আগের প্রশ্নে আমি কোনো কি দিয়েছিলাম না, কোনো পয়েন্ট দিইনি, কিন্তু এখানে কিন্তু প্রথমে জি প্রাসঙ্গিক আইনের ব্যাখ্যা সহ সিদ্ধান্ত বলে একটা পয়েন্ট অন্তত জি দিচ্ছি। তার মানে এটা হ্যাস্টি ওয়েতে আমি লিখছি, কিন্তু তারপরে একটু বেশি লেখার চেষ্টা করেছি। এখন আমি বলেছি জি যেমন অবস্থা তেমন ব্যবস্থা। পরীক্ষার হলে আপনাকে কি ব্যবহার করতে হবে, আপনি হ্যাস্টি ওয়েতে লিখবেন, কিন্তু হ্যাস্টি ওয়েতে লিখতে যে আপনি একটা পয়েন্ট অন্তত চিন্তা করে দিয়ে দেন, তারপরে আপনি লিখতে যান। দেখছেন, প্রাসঙ্গিক আইনের ব্যাখ্যা সহ সিদ্ধান্ত, তার মানে প্রাসঙ্গিক জি আইনের পয়েন্ট এবং সিদ্ধান্তকে ব্লেন্ড করে একটা পয়েন্ট করা হয়েছে, তাই না? জি তাহলে একটা আলাদা একটা পদ্ধতি হয়ে গেল, একটা স্মার্ট ওয়ে বের করলাম দ্রুত জি লিখার ক্ষেত্রে, এটা আপনাদের হেল্প করবে। ফলে জেড উক্ত টাকা উক্ত ব্যাগটা এ কে দিতে বাধ্য হয়। অর্থাৎ ঘটনাটি এ জেড এর নিকটে উপস্থিত থেকে, তাহলে নিকটে উপস্থিত থাকলে রবারি হওয়ার একটা পয়েন্ট চলে জি আসে। পিস্তলের মাধ্যমে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখিয়ে, তার মানে নিকটেও ছিল, আবার পিস্তল বের করে তাৎক্ষণিক মৃত্যুর ভয়, ইনস্ট্যান্ট থ্রেট অফ কিলিং বা মার্ডার দেখিয়ে জি জেড এর অস্থাবর সম্পত্তি টাকার ব্যাগ অর্পণে বাধ্য করে। সুতরাং এটি স্পষ্ট যে এ পেনাল কোড 1860 এর 390 ধারার সংজ্ঞাধীন দূরসূত্রা সংগঠনের অপরাধ করেছে। শাস্তির বিধান কিন্তু চাইনি, কি করেছে সেটা বলেছে, তাই না? জি উত্তর হয়ে গেল। এরপরে 412, এক্স জেড কে জাপটে ধরেন এবং জেড এর সম্মতি ব্যতি রেখে প্রতারণামূলকভাবে জেড এর পোশাক হতে জেড এর অর্থ গহনা নেন। এক্স কোন ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন? উক্ত অপরাধের জন্য পেনাল কোডে ব্যবস্থিত সর্বোচ্চ শাস্তি কি? সেম প্রশ্ন কিন্তু আমরা 7.6 দেখেছি, দেখেনি? জি সেখানে জি কখ ছিল, এটাই সেখানে কখ ছিল, এখানে এক্স জেড এইভাবে ব্যবহার করা হয়েছে। তার মানে প্রশ্ন যদি ব্যক্তিদের নাম উল্লেখ করে বা সামান্য পরিবর্তন করে আসে, এটা কিন্তু বিগত সালের প্রশ্ন আছে এগুলো। তো বিগত সালের প্রশ্নে কিন্তু একবার কখ দিয়ে এসেছে, একবার এক্স জেড দিয়ে এসেছে। আমি চাইলে একটা রাখতে পারতাম, দুইটা রাখলাম যেন আপনাদের কি হয়, সুবিধা হয়। আচ্ছা, আগের প্রশ্নে যেটা 7.6 কিন্তু শাস্তির বিধান উল্লেখ, মানে শাস্তির বিধান চাইনি, জাস্ট কি অপরাধ করেছে। এখানে কিন্তু শাস্তির বিধান চেয়েছে। তার মানে আমি এখানে দিয়েছি যে 7.6 নং প্রশ্নের উত্তর দেখুন প্লাস, প্লাস আপনাকে নিচের এই দুইটা লাইনও লিখতে হবে, কি উক্ত অপরাধের জন্য, মানে নিচে ওই জি 7.6 লিখার পরে নিচে এতটুকু অ্যাড করতে হবে। এখানে ওই 7.6 যে কখ আছে সেখানে পরিবর্তন করে আপনাকে এক্স জেড লিখতে হবে। তারপরে পেনাল জি কোডের 392 ধারায় ব্যবস্থিত, ব্যবস্থিত মানে কি ব্যবস্থা করা হয়েছে, বিবৃত করা হয়েছে, মানে প্রভিশনটা কি? প্রভিশন মানে আইনের বিধান। সর্বোচ্চ শাস্তি অপরাধটি দিনের বেলা সংঘটিত হলে 10 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড, আবার অপরাধটি রাতের বেলা রাজপথে সংঘটিত হলে 14 বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড। এখানে বলা নাই রাজপথে বলেছে, এখানে রাজপথে কিনা সেটা বলা নাই, কিন্তু আগের প্রশ্নে কিন্তু জি রাজপথে বলা ছিল বা মহাসড়কে। তো এখানে জি 392 ধারায় যদি সেটা দিনের বেলা হয় তাহলে একটা অপরাধ 10 বছর, যদি রাতের বেলা হয় তাহলে কিন্তু 14 বছর, দুইটাই উল্লেখ করা উচিত, যেহেতু প্রশ্নে স্পেসিফিক বলা নাই সময়টা। ঠিক আছে? জি আর যদি মনে করেন যে আমার একটা মনে নাই, আপনি সর্বোচ্চ যেহেতু চেয়েছে এই যুক্তিতে শুধু 14 বছর উল্লেখ করতে পারেন, কারণ 14 আর 10-এর মধ্যে আচ্ছা 14ই তো সর্বোচ্চ, তাই না? জি 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 13, 10 জন ডাকাত মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ইব্রাহিম মাস্টারের বাড়িতে ডাকাতি করে। খুবই ভাইরাল প্রশ্ন এটা লিখিত, এবং এতবার এই প্রশ্নটা এসেছে। আচ্ছা ডাকাতির সময় বাড়ির ছেলে মেয়েদের গায়ে হাত না দেওয়ার জন্য ইব্রাহিম মাস্টার ডাকাতদের অনুরোধ করে। ছেলে মেয়েদের গায়ে হাত দেওয়ার অর্থ কি? তাদেরকে মলেস্ট করবে বা রেপ করার চেষ্টা করবে, তাই না? জি 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 ওই সময় ডাকাত সর্দার বন্দুক দিয়ে ইব্রাহিম মাস্টারকে গুলি করে হত্যা করে। তাহলে ইব্রাহিম মাস্টার একজন মাস্টার মানুষ, তার বাড়ির তার ছেলে মেয়ে, তার কন্যা সন্তান, তার স্ত্রী, তার যদি বৌমা থাকে, তারা সবাই মহিলারা,
তাদের ইজ্জত বাঁচানোর চেষ্টা করবেন না? উনি একজন মাস্টার মানুষ, জি বৃদ্ধ হলেও জি। চেষ্টা করতে গেছে, সর্দার গুলি করে শেষ করে দিছে। সর্দাররা তো এরকমই হয়, তাদের তো নৈতিক চরিত্র কেমন হতে পারে সেটা তো বোঝাই যায়। ডাক্কা আর আবার আর আমরা এরকম না সিনেমাতেও হলে এগুলো সে তো দেখি। সর্দার হতে পারবে না স্যার। আর আমরা এরকম না হতে পারলে সে তো সর্দার হতে পারছে না। আবার সিনেমাতেও আমরা দেখি, আবার এই ধরনের কাজ করার সময় অনেক সময় তারা অ্যালকোহল নিয়ে থাকে, তাই না? জি জি সাহস জি। বাড়ানোর জন্য। তারপর ডাকাত দল লুণ্ঠিত মালামাল নিয়ে চম্পট দেয়। চম্পট দেয় মানে সেখান থেকে কেটে পড়ে, ঘটনাস্থল ত্যাগ করে। বিচারের সময় আপনি ডাকাতদের বিরুদ্ধে কিভাবে পৃথক চার্জ গঠন করবেন? আপনার উত্তরের অনুকূলে কারণ দর্শান। তার মানে 10 জন ছিল, একজন খুন করেছে, এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তার মানে বাকি জি 9 জনের আলাদা শাস্তি, আর সর্দারের কি আলাদা শাস্তি দিবেন কিনা, এটা আসলে জানতে চাওয়া হচ্ছে। বুঝতে পেরেছেন? জি। ছোট প্রশ্ন বড়, কিন্তু উত্তর ছোট। 396 ধারা বিধান মতে আপনি লিখতে পারেন যে প্রাসঙ্গিক আইন সহ, ব্যাখ্যা সহ, এর আগে যেমন দিলাম যে সিদ্ধান্ত। সিদ্ধান্ত, বা আপনি প্রাসঙ্গিক আইন ও সিদ্ধান্ত এভাবে লিখতে পারেন। আচ্ছা। খুনসহ ডাকাতির শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড বা অনূর্ধ্ব 10 বছর সশ্রম কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড। এটা আমরা জেনেছি এর আগেই। 396। ডাকাত দলের মধ্যে যেই খুন করুক না কেন, তারা সবাই সমভাবে সমভাবে শাস্তি পাবে। তার মানে জয়েন্ট লাইবিলিটি আছে। এটা কিন্তু 396 ধারাতেই আছে এই কথাটুকু। আমি জি। এই যে কয়েকটা সেন্টেন্স আমি হাইলাইট করলাম, এতটুকু পর্যন্ত পুরোটাই 396 আছে। শাস্তি কত, আচ্ছা। এবং যে এই যে সবাই সমভাবে ভাবে মানে দায়ী হবে, জয়েন্ট লাইবিলিটির বিষয়টাও কিন্তু 396 ধারারই একটা এলিমেন্ট। অর্থাৎ 396 ধারায় যৌথ দায় প্রযুক্ত হবে। প্রযুক্ত মানে প্রয়োগ। হ্যাঁ, এই ভাষা জি যদি বুঝতে না পারেন বলবেন প্রয়োগ হবে বা প্রযোজ্য হবে, তাও হতে পারে। সুতরাং আমি বলেই দিয়েছি যৌথ দায়ের কথা এখানে। আলোচ্য ঘটনায় 10 জন ডাকাতের বিরুদ্ধে পৃথক চার্জ গঠনের সুযোগ নেই, যে আমি সর্দারকে আলাদাভাবে মৃত্যুদণ্ড দিব, মৃত্যুদণ্ডের 396 ধারা দিব। তাহলে সর্দারের বিরুদ্ধে 396 দিলাম, আর অন্যদের বিরুদ্ধে 9 জনের বিরুদ্ধে 395 দিলাম, এটা কি করার সুযোগ আছে? না না না। 395 মানে শুধু ডাকাতি, এখানে মার্ডার হবে না। আর 396 মানে ডাকাতি প্লাস মার্ডার। তার মানে 396 মূলত 395 সাথে 302 যুক্ত করলে যা হয়। আবার এর সাথে জি আবার জি। 149ও চলে আসবে জয়েন্ট লাইবিলিটির জন্য, যৌথ দায়। বরং তাদের সবার বিরুদ্ধে দ্য পেনাল কোড এর 396 ধারায় চার্জ গঠিত হবে। তার মানে 395 আলাদাভাবে গঠন করার সুযোগ নাই 9 জনের জন্য, সবার জন্যই 396 যৌথ দায়। ডাকাত দলে থেকেছে তাই ওই সর্দার খুন করার সাহস পেয়ে। সর্দার যদি একাকী যেত তাহলে এত বড় সাহস হতো? বা এত না বেশি না। লোক দলে থাকলেই তো বিষয়টা আর ভয়াবহ হয়ে যায়, তাই না? জি। এই কারণে তো 1 থেকে 4 জন থাকলে দস্যুতা, আর 5 থেকে বেশি হয়ে গেলেই সেটা দল ভারী হয়ে গেল, মানে একটা ভয়াবহ ডাকাতি। অপরাধ হতে পারে। অপরাধের নামই চেঞ্জ হয়ে গেল জাস্ট সংখ্যার কারণে। চিন্তা করেন জি যে দেশীয় অস্ত্র হোক বা মারাত্মক অস্ত্র, কোনো আগ্নেয়াস্ত্র, আগ্নেয়াস্ত্র মানে আগ্নেয়াস্ত্রর আপনার ইংরেজি হচ্ছে ফায়ার আর্মস। ফায়ার আর্মস মানে কি? যেইগুলোতে বারুদ আছে, বন্দুক, জি। পিস্তল, হ্যাঁ, রিভলভার, এগুলো। তো এগুলোকে ফায়ার আর্মস বলা হয়। আরো আছে অন্যান্য, এগুলো হয়তো ভিডিওতে ইয়া চলে আসবে। তবে আমি দেখি যে অনেকেই বিপ দিয়ে দেয়, হ্যাঁ, খুন, ডাকাতি, রেপ এই শব্দগুলো উচ্চারণ করার সময় বিপ দিয়ে দেয়। তো আমার ভিডিও হচ্ছে, জি জি। আমার এডুকেশনাল ভিডিও, তো চ্যানেলটা এডুকেশন আকারে দেওয়া আছে, তাই আমার বিপ দেওয়া দরকার হয় না, কারণ আমি এডুকেশন পারপাসে করছি। কেউ যদি ইনফোটেনমেন্ট মানে, কেউ যদি ইনফরমেশন প্লাস এন্টারটেনমেন্ট, অথবা কেউ যদি মানে সাংবাদিক টাইপের চ্যানেল হয় বা জার্নালিজম, তাহলে তাকে বিপ ব্যবহার করতে হবে, কারণ সাংবাদিকতার যে ইথিক্স সেটার মধ্যে আছে। আপনি এই শব্দগুলো ইউজ করতে পারবেন না। ফেসবুকে দেখবেন যে জি। এই ধরনের শব্দ ব্যবহার করলে মাঝখানে ডট দেয় বা ফাঁকা করে, তাই না? আর এবং কথা বললেও কন্টেন্টের বিপ আগেও ব্যবহার করে। এবং কন্টেন্টের আগেও একটা সতর্কীকরণ দিয়ে দিতে হবে। তো আমার এটা দেওয়ার দরকার নাই, আমি এডুকেশনাল বলার কারণেই। আমার এ যাবৎ পর্যন্ত একটা ভিডিও শুধুমাত্র আমি টেস্ট করার জন্য করেছিলাম। আমার আগের যে পরীক্ষা, হ্যাঁ, এমসিকিউ আচ্ছা। পরীক্ষায় এক ভাই প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন না, তো ওনার প্রবেশপত্র কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম। তো ওনার যে
উনি, আমি বলেছিলাম আপনার যদি ইনফরমেশন আমি পাবলিক করে দিই আপনার কোনো সমস্যা আছে, এমন অনুমতি নিল, বলে ঠিক আছে। ওনার মোবাইল নাম্বার এবং ওনার ইউজার আইডি, পাসওয়ার্ড, পাসওয়ার্ড আমি হাইড করেছি, ইউজার আইডি এবং মোবাইল নাম্বার আমি হাইড করতে ভুলে গেছি। এবং আমি ভুলেই যাইনি, ইচ্ছাকৃতভাবে আমি দেখেছি আসলে কি হয়। তো আচ্ছা আমি করার আচ্ছা। পর আমি 10 মিনিটের মধ্যে আমার ভিডিও ডিলিট হয়ে গেছে, মানে ইউটিউব কর্তৃপক্ষ ডিলিট করে দিয়েছে, কারণ ব্যক্তিগত তথ্য আচ্ছা। আমার রিভিল করা যাবে না। কিন্তু দেখেন আমার মোবাইল নাম্বার দিয়েছে, এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে না? জি জি আমার মোবাইল নাম্বার দিলে, আমার নিজেরটা দিচ্ছি, কোনো সমস্যা নেই, কিন্তু অন্যটা দিলে, তাহলে দেখেন ইউটিউবের যে আপনার মেশিন কতটা পাওয়ারফুল। ওরা ভিডিও দেওয়ার 10 মিনিটের মধ্যে ভিডিও হাওয়া হয়ে গেছে, মানে ডিলিট করে দিয়েছে এবং আমাকে নোটিশ দিয়ে দিয়েছে। তারপরে আমি আবারও ভিডিওটা তৈরি করলাম, ওই জায়গাগুলো আমি ঢেকে দিলাম, পরে ভিডিওটা এখনো আছে, ডিলিট হয়নি। হ্যাঁ, ইউটিউবের কমিউনিটি এবং গাইডলাইন খুব শক্ত। হ্যাঁ, খুব শক্ত হলেও এমন এমন সফট পর্ন টাইপের ভিডিও আসে, মানে চিন্তা করা যায় না, মানে হ্যাঁ, টিকটকের এগুলো তো মতো স্যার হয়ে ব্যবসা গেছে। স্যার। তো এগুলো এই তো ব্যবসা এইগুলো স্যার, চলে আসছে স্যার। এগুলো আপনার কন্ট্রোল হওয়া দরকার, মানে অন্তত ড্রেস কোডের বিষয়। তো এগুলো নিয়ে তো বিভিন্ন দেশে বিভিন্ন সমস্যা আছে। জি জি জি। আচ্ছা, তা আমরা ওগুলোতে না যাই। তাহলে আমি যেটা বলছিলাম যে 396টাই শুধু চার্জ গঠন করতে হবে। আর আরেকটা বলছিলাম যে আমার বিপ ইউজ না করলেও আমার ভিডিওর কোনো সমস্যা হয় না, কোনো রেস্ট্রিকশন আসে না, এডুকেশনাল পারপাসে করছি। কারণ আমি যদি বিপ ইউজ করে আপনি ধরতে পারবেন না, আপনি বুঝতে সমস্যা হবে না। জি জি। সর্বশেষ আজকের প্রশ্ন, কে, এল, এম, এন, ও এবং পি কয়জন হলো? 1 2 3 4 5 6 জন, তাই না? জি 6 জন ব্যক্তি, তার মানে ডাকাত। একটি বাড়িতে ডাকাতি কালে, সম্পদ, সম্পত্তি লুটকালে কথাটাও লিখলে ডাকাতি হয়ে যাবে, ডাকাতি শব্দটা না থাকলেও, কারণ 6 জন। বাড়ির মালিক জি আর কে খুন করেন? তবে লোকজনের চিৎকারে ডাকাত দল কোনো মালামাল নিতে পারেনি, তার মানে খুন করতে পেরেছে কিন্তু মাল লুট করতে পারেনি। এক্ষেত্রে এদের ফৌজদারি দায় নিরূপণ করুন। ঠিক আগের প্রশ্নটারই একটু ডিফারেন্ট ভার্সন, বুঝতে পেরেছেন? জি জি। তাহলে এটার উত্তর কি করে করব? 391 ধারার বিধান মতে ডাকাতির উদ্যোগ বা 391 আছে, প্রস্তুতিও ডাকাতি বলে গণ্য হবে। তার মানে ডাকাতি করতে যে সে খুন করেছে কিন্তু ডাকাতি করতে পারেনি। ডাকাতি করার উদ্দেশ্য কি? সম্পত্তি লুট, তাই না? খুন করা তো আর উদ্দেশ্য না। জি। হ্যাঁ। ডাকাতির ইন্টেনশনটা কি? সম্পত্তি নেওয়া, কাউকে মারার জন্য হ্যাঁ। ডাকাত করতে মানে যায় না। এই কারণে ডাকাতিটা কোন লুট। অধ্যায়ের বিষয়বস্তু? ডাকাতি হচ্ছে 17 অধ্যায়ে আসছে। 17 অধ্যায় কি? জি, সম্পত্তি। অফেন্স এগেনস্ট সম্পত্তি বিষয়ে। প্রপার্টি। জি অফেন্স এগেনস্ট প্রপার্টি আমরা এই অধ্যায় পড়ছে না? জি, সম্পত্তি লুট। আর এই মার্ডার হচ্ছে 16 অধ্যায়, অফেন্স এগেনস্ট হিউম্যান বডি। তো হিউম্যান বডি, জি এখানে যদি খুন সহ ডাকাতি হয়, খুনও হয়েছে ডাকাতিও হয়েছে, কিন্তু এটা অফেন্স এগেনস্ট আপনার হিউম্যান বডি প্লাস অফেন্স এগেনস্ট প্রপার্টি হয়েছে, কিন্তু মূল অপরাধটা কি? ডাকাতি, তাই না? জি জি তার মানে এখানে ডাকাতি এবং খুন হয়েছে, সেক্ষেত্রেও মানে মেন যে অফেন্স সেটা হচ্ছে আপনার ড্যাকইটি হবে। আর যেটা প্যাসিভ বা সেটা করতে গিয়ে তার সাথে একটা হয়ে গেছে, যেটা উদ্দেশ্য ছিল না, প্রাথমিক উদ্দেশ্য ছিল না, বা কমন অবজেক্ট ছিল না, যেটা সেটা হচ্ছে মার্ডারের, কিন্তু তাদের প্রি প্ল্যানের মধ্যে থাকে। যদি পরিস্থিতি বেগতিক হয় তাহলে আমরা সেকেন্ড স্টেপ নিব, মানে প্ল্যান বি। তার মানে প্ল্যান এ ডাকাতি, প্ল্যান বি হচ্ছে আটকালে আমরা একটা কি, চড়াও হব, প্রয়োজনে জি। মার্ডার করে ফেলবো, বা পরিস্থিতির কারণে হয়ে যেতে পারে। তো তাদের প্ল্যানে যদিও থাকুক, এটা মেন অপরাধ বা প্ল্যান এ তে ডাকাতি বা দস্যুতাই ধরতে হবে, তাই না? জি আলোচ্য ঘটনায় এই 6 জন একটি বাড়িতে ডাকাতিকালে বাড়ির মালিক আর কে খুন করেন। তবে লোকজনের চিৎকারে ডাকাত দল কোনো মালামাল নিতে পারেননি। এই ক্ষেত্রে এই 6 জনের অর্থাৎ সকলের বিরুদ্ধে 396 ধারায় অভিযোগ গঠন করে বিচার করা যাবে। তার মানে খুন সহ ডাকাতির জন্যই তাদের সাজা হবে। খুন করেছে যে, আচ্ছা। ডাকাতি করতে গিয়ে জি জি ডাকাতি করতে পারেনি। তার মানে ডাকাতি সংগঠিত হওয়া মানে ডাকাতি সাকসেস হওয়া আর সাকসেস না হওয়া সমান। ডাক্তারেরা অপারেশন করে, ডাক্তারেরা অপারেশন করে না জটিল জি রোগের? জি বন্ড সই করে নেয় এবং পেমেন্ট নিয়ে নেয়, বিশেষ করে কোথায়? ক্লিনিকগুলোতে, প্রাইভেট জি ক্লিনিকগুলোতে। আর সরকারি জায়গাতে তো শুধু ঔষধ দিতে হয়, কিন্তু ডাকাতের, সরি, ওই অপারেশন করার যে ডাক্তারের ফি সেটা তো দিতে হয় না, সরকারি জায়গায় দিতে হয়, জি। না। কিন্তু ঔষধ দিতে হয়।
আর প্রাইভেট ক্লিনিকে কি করতে হয়, ডাক্তারের ফিও আলাদা একটা দিতে হবে। যদি জি ছোট অপারেশন থেকে শুরু করে 5,000, 10,000, 20,000, 5 লাখ, 10 লাখ পর্যন্ত ফি আসতে পারে জটিল অপারেশনের ক্ষেত্রে। এখন যদি জি অপারেশন সাকসেসফুল হয় তাহলেও ফি নিবে, অপারেশন যদি সাকসেসফুল না হয় তাহলে কি ফি নিবে না? ফি তো আগেই নিয়ে নেয় না? জি নেবে নেবে নেবে, কোনো অবশ্যই কারণে নেবে। যদি মনে করেন 5 লাখ টাকা ডাক্তারের ফি, অপারেশন করতে গিয়ে 5 লাখ টাকা ফি, তার মধ্যে 2 লাখ টাকা দিয়েছে, 3 লাখ টাকা বাকি আছে। এখন যদি রোগী মারা যায় অপারেশন করতে গিয়ে, লাশ নিতে গেলে ওই 3 লাখ টাকা জমা দিয়ে নিতে হবে, এরকম হয় না বাস্তবে? জি জি খুবই জি, প্রায় অমানবিক। হয়, দেখা যায়। তো এই উদাহরণ কেন দিলাম, যে অপারেশন সাকসেসফুল হোক আর না হোক টাকা পুরোটাই দিতে হয়। ডাকাতি, তেমনি ওরা তাহলে ডাকাতির ডাকাতি করতেছে। অপারেশন, ডাকাতিও তো একটা অপারেশন, অপরাধের জি জি অপারেশন। জি তো অপারেশন সাকসেস হলেও ডাকাতি, সাকসেস না হলেও সেটা ডাকাতি। মানে এটা 511 ধারাতে যে প্রচেষ্টার জন্য আলাদা সাজার বিধান আছে, 511 ধারা আসবে জি। না, কারণ স্পেসিফিক ভাবে ডেডিকেটেড সেকশনই আছে তিনশো 396। একানব্বই 391 বলছে প্রচেষ্টাও কি ডাকাতির সমান, সমতুল্য। এই কারণে আপনাকে 391 আলোচনা করতে হবে এখানে, তারপরে 396। ঠিক আছে? আচ্ছা। কারণ জি এখানে জি 391টা 396কে ভ্যালিডেট করে, মানে আইনগত ভিত্তি তৈরি করে, যে 396 হবে এটা 391 বলে দেয়, তাই না? জি জি যেমন কারো বিরুদ্ধে যদি 380 ধারায় চুরির অপরাধের জন্য চার্জ গঠন করা হয়, তাহলে সেটা চুরি হয়েছে কিনা সেটা কিভাবে জানবো? 378 ধারার এলিমেন্টের মাধ্যমে তো চেক করতে হয়, তাই না? জি তার মানে একটা অপরাধ কি অপরাধ হয়েছে সেটা সংজ্ঞার ধারা দিয়ে আমাকে বিচার করতে হবে, চিন্তা করতে হবে, মানে ডিকোড করতে হবে। কিন্তু আমাকে মামলা ফাইলিং করার সময় বা অভিযোগ গঠন করার সময় আদালতকে ওই শুধুমাত্র সেকশন ফর পানিশমেন্ট, যেখানে পানিশমেন্টের সেকশন আছে, সেটাই করতে হবে। ঠিক আছে? জি।